প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা, এবং মাওলানার পাশাপাশি আমার বাবা কৃষিকাজ করে। আমার বাবা তত বড় মাপের কোনো মাওলানা না, এমনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতেন, এবং সেখানে প্রথম আপনার কিছু বক্তা থাকে না, যারা ওয়াজ শুরু হওয়ার আগে আপনার সন্ধ্যার দিকে বা মাগরিবের পরে বয়ান করে। আমার বাবা ওই টাইপের একজন ছোটোখাটো মাওলানা ছিলেন, এবং কৃষিকাজ করতেন। আমাদের কৃষি জায়গায় সম্পত্তি ছিল, ওইগুলো চাষাবাদ করতেন, লোক দিয়ে কাজ করাতেন। এভাবেই আমার বাবার দিনগুলো কাটতে থাকে, এবং সেই কাজ করে আমার বাবা খুব কষ্ট করে, আমি দেখে আসছি ছোটোবেলা থেকে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটোবেলা থেকে আমার ভিতরে আমার পরিবারের জন্য একটা রাগ, ক্ষোভ এবং অভিমান কাজ করে। এটা হচ্ছে, আমার যদিও কোনো ভাই ছিল না, আমি খুব খেয়াল করে দেখতাম আমার আব্বা আম্মা উভয়ে আমার বোনদেরকে অনেক বেশি ভালোবাসে। আমার যে বড় দুইটা বোন আছে, আমার মা অলওয়েজ আমার বড় বোনদেরকে ভালোবাসে, এবং আমার বাবাও আমার বড় বোনদেরকে অনেক বেশি ভালোবাসে। এই জন্য আমার ভিতরে অনেক জেলাসি কাজ করে। যেহেতু আমি পরিবারের একমাত্র সন্তান, দেখা যায় যে বাবা মা আমাকে ভালোবাসার কথা, যেহেতু আমি একটা মাত্র ছেলে, কিন্তু সেক্ষেত্রে বাবা মা আমাকে ভালো না বেশে তারা সারাক্ষণই তাদের মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে, এবং তারা মেয়ে পাগল হয়ে যায়। এই জন্য ছোটোবেলা থেকে আমি আমার বাবা মায়ের উপরে খুব রাগান্বিত। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। একটু বড় হই, অনেকটাই বড় হই বলতে আমি তখন আমাদের স্কুলে ক্লাস 7-এ পড়াশোনা করি, ক্লাস 7-এ পড়ি। তা আমার বড় বোনেরা তখন এসএসসি পরীক্ষা দিবে। ওই মুহূর্তে দেখা গেল কি, আমি দেখতাম যে আমার বাবা আমার বড় বোনদের জন্য এতটাই পাগল ছিল। ধরেন কোনো একটা ওয়াজে গেছে বা মাহফিলে গেছে, তো সেখান থেকে আসার সময় আমার বড় বোনদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। যে ওয়াজে যেরকম দোকান বসে না, দোকান থেকে অনেক কিছু আমার বোনদের জন্য নিয়ে আসে, কিন্তু আমার জন্য কোনো সময় তেমন কিছু আনে না। এবং দেখা যায় যে বিভিন্ন ঈদে বা অনুষ্ঠানগুলোতে আমার বোনদের জন্য প্রতি ঈদে আমার আব্বা কাপড় চোপড় কিনবে, কিন্তু আমার জন্য ওভাবে কিনে না। আমি বড় দুঃখ করে একদিন বাবারে বললাম যে, বাবা কেন তুমি এরকমটা করো? তুমি কেন তোমার 2 মেয়ের জন্য এতটাই পাগল, অথচ আমার জন্য কোনো কিছুই করে না? আমার আব্বা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার এই 2টা মেয়ে আমার ঘর ছেড়ে অন্যের ঘরে চলে যাবে, অচেনা একজন মানুষকে আপন করে নেবে, যাদেরকে বাবা মা কখনোই চোখে দেখেনি তাদেরকে বাবা মা ডাকবে, এবং অন্য পরিবারে হঠাৎ করে গিয়ে থাকতে শুরু করবে। সেই পরিবারে আমার মেয়ে হয়তো আগাছা হয়ে যাবে। যদি ভাগ্য ভালো থাকে, সেই পরিবারে মানুষগুলো হয়তো আমার মেয়েকে ভালোবাসবে, আর যদি ভাগ্য খারাপ হয়, তাহলে সেই পরিবারে আমার মেয়ের বাকি যে দিনগুলো, বিয়ের পরের দিনগুলো বড় কষ্টে কাটবে। এই জন্য বাবার কাছে থাকা, বাবার রাজকন্যা হিসাবে আমি আমার মেয়েদেরকে একটু বেশি আদর ভালোবাসি। আমার মেয়েদের জন্য আমি একটু বেশি টাকা খরচ করি। এই জন্য তুই রাগ করিস না, তুই তো সারা জীবন আমার সাথেই থাকবে, কিন্তু এরা তো আর আমার সাথে থাকবে না। কিন্তু আব্বার ওই কথাগুলো ওই মুহূর্তে আমার মাথায় ঢুকতেছিল না। আমার কাছে তখনও মনে হচ্ছিল যে আমার বাবা আমাকে ভুলভাল বুঝাইতেছে, এবং আমার বোনদের প্রতি আমার বাবার টান, ভালোবাসা, সব কিছু। রাগ, অভিমান, ক্ষোভ বকে নিয়ে এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। এক পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং আমার যখন এসএসসি পরীক্ষা দিই, আমার তখন বড় বোনকে আমার বাবা ঘর জামাই বিয়ে দেয়। ঘর জামাই বিয়েতে আমার বড় বোন তখন আমাদের বাড়িতে আমার বড় বোন জামাই আমাদের বাড়িতে ঘর জামাই থাকে, এবং আমার এরপরে যে বোনটা, ওইটাকে আমাদের বাড়ির পাশে, একদম আমাদের গ্রামের পাশের একটা গ্রামে বিয়ে দেয়। তো দেখা যায় আমার 2 বোনে আমাদের বাড়ির মধ্যে পড়ে থাকে, এবং বোন জামাইও থাকে। এই নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই, ওরা থাকুক, আমি এই বিষয়ে কোনো কিছু বলিও না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, দুর্ভাগ্যবশত আমি এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করি, এবং এসএসসিতে ফেল করার পরে আমার আব্বা তখন আমার উপরে আরও বেশি রেগে যায়। এমনিতেই তো আমাকে দেখতে পারতো না, আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, আমার উপরে খুব রাগান্বিত ছিল। এর উপরে যখন আমি এসএসসিতে ফেল করি, আমি তখন আমার বাবার চোখে শত্রু হয়ে যাই। বাবা আমার চেহারাটা দেখে গালাগালি করে, ঘরে খাইতে বসলে গালাগালি করে। একটা সময় আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই, বাড়িতে থাকি না, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আমি তখন কী করলাম, একটা মোবাইল দোকানে চাকরি নিলাম। তো ওই সময় আসলে মোবাইল আপনার অত অ্যাভেলেবেল মোবাইল ছিল না, মানুষের হাতে হাতে মোবাইল ফোন নাই। তো দেখা যায় যে এখানে ওখানে আপনার ওই যে ফোন ফ্যাক্সের দোকান থাকে এরকম, তো ওই এরকম একটা ফোন ফ্যাক্সের দোকান আমি তখন চাকরি নিলাম আমাদের এলাকার বাজারেই। তো ওইটা ফোন ফ্যাক্সের দোকানে বসে থাকি, ওই দোকানেই ঘুমাই, ওই দোকানেই থাকি, এক বড় ভাইয়ের সাথে থাকি। আমি আর বাড়ি ঘরে আসি না, সম্পূর্ণভাবে বাড়ি ঘরে আসা ছেড়ে দিয়েছে, বাড়ি ঘরে থাকি না। এরকম করে দেখা যায় যার দোকান, তিনি বেশিরভাগ সময় দোকানে বসতো না, দোকানের বাইরে বাইরে থাকতো, আমি অনেক সময় দোকানে বসতাম। এরকম করতে করতে হঠাৎ করে একদিন হলো কি, হঠাৎ করে বলতে মাঝে মাঝে একটা ছোট্ট মেয়ে আমার দোকানে আসতো আপনার মোবাইলে টাকা ভরার জন্য,
এবং ওই মেয়েটা মানে পিচ্ছি ছিল, তো সবসময় মাঝে মাঝে আসতো। আমি ওই মেয়ের মানে একটা নাম্বার নিয়ে আসতাম, ওই নাম্বারে টাকা পাঠাইতাম। কিন্তু মূলত এই নাম্বারটা কার বা কার নাম্বারে টাকা যাইতো আমি কিন্তু এটা বুঝতাম না, যে কার মোবাইলে টাকা যায় বা নাম্বার টাকার এরকম আমি বুঝতাম না। এমন করতে করতে একদিন আমাদের দোকানেই একটা ছেলে বসে আছে, বসে থাকা তখন কি করলো, মানে মেয়েটা যখন নাম্বারটা বললো মেয়েটাকে ডাক দিল, মানে টাকা পাঠানোর জন্য নাম্বার দিছে, ডাক দিল, ডাক দিয়ে বলতেছে তুই কার নাম্বারে টাকা পাঠাস, নাম্বারটা কার? পরে বলে এটা নীলা ভাবির। যখন নীলা ভাবি বলে, এই ছেলেটা তখন বলে এই নাম্বারটা একটু, মানে মেয়ের কাছ থেকে এই কাগজে নাম্বারটা নিতে চাইছিল। মেয়ে তখন কাগজে নাম্বারটা নিল না, মেয়ে তখন কী করলো, নাম্বারটা নিয়ে চলে গেছে, মানে যে কাগজে নাম্বারটা লিখে দিয়েছিল ওই কাগজটা নিয়ে চলে গেছে দৌড় দিয়া। এবং ওই ছেলেটা, আমাদের দোকানে বসা ছেলেটা, তখন আমাকে অনুরোধ করতে আসে যে সৈকত ভাই আমার একটু এই ভাবি নাম্বারটা দেন, যেটা আমি টাকা পাঠাইছিলাম তো নাম্বার নোট করছি। আমি তখন বললাম যে না ভাই, এভাবে কারো নাম্বার পাবলিক করা যায় না, আমি নাম্বার দিতে পারবো না। আমার বলে ভাই আপনার কাছে অনুরোধ করতেছে আপনি নাম্বারটা দেন, মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে। আমি তারা নাম্বারটা দিই না, কিন্তু দেখা যায় একদিন দুই দিন না, দীর্ঘ এক সপ্তাহ এই ছেলেটা আমার পিছনে ঘুরতে থাকে শুধু নাম্বারটার জন্য। এক সপ্তাহ পরে একদিন আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি এই নাম্বারটার জন্য এরকম পাগল হয়ে গেলে কেন, এই নাম্বারটা তোমার এত কেন লাগবে, কী আছে এই নাম্বারের মাঝে? পরে ওই ছেলেটা আমাকে বলে ভাই, যে মানুষের এই নাম্বারটা, এই মানুষটা আমাদের এলাকাতে সবচেয়ে বেশি সুন্দরী নারী, মানে আমাদের এলাকাতে যত মহিলা আছে তাদের মাঝে ওনার চেহারা সবচেয়ে বেশি সুন্দর, মানে তামিল নায়িকাদের মতো। স্বাস্থ্যটা অনেক ভালো, মানে একটু মোটা কিন্তু চেহারাটা অনেক মায়াবী এবং তিনি দেখতে অনেক হট। আমি বললাম কি বলো ভাই, তাই নাকি? বলে হ্যাঁ। এবং ওই ছেলের কথাগুলো শোনার পরে আমি ওই ছেলেকে কি ফোন নাম্বার দিব, আমি নিজেই ওর কথা শুনে ওই মহিলার প্রতি আমি প্রেমে পড়ে যাই। ওই ছেলে বলে ওই মহিলার হাজব্যান্ড বিদেশ থাকে, সৌদি আরবে থাকে, তিনি দেশে থাকে, এবং ওই মহিলা এতটাই হট টাইপের। পরে এই মহিলার সাথে আমি তখন কী করলাম, আমি নিজে একদিন ফোন দিলাম রাতের বেলায়, দেওয়ার পর উনি তখন নাম্বারটা রিসিভ করে, মানে কল রিসিভ করে। আমি বললাম যে আমি একটু একটু করে দুষ্টামি করেছি, তো আমি ইয়াং বয়সী ছেলে, একটু দুষ্টামি করে কথা বলতেছি। একবার যে উনি আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে, মানে 2 থেকে 3 মিনিট কথা বলার পরেই লাইনটা কেটে নাম্বারটা ব্লক করে দিছে। এখন নাম্বারটা যখন ব্লকে দিয়ে দিল, আমার তখন তার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল, তখন আমার আরও বেড়ে গেল। একটা পর্যায়ে হলো কি, আমি তখন করলাম এই মেয়েটা আমার কাছে আবারও আসছে টাকা ঢুকানোর জন্য, এবং টাকা ঢুকানোর জন্য যখন আসছে আমি টাকা ঢুকাই দিলাম, এবং টাকা ঢুকানোর পরে মেয়েটারে বলতেছি যে তোমার নীলা ভাবির কোনো ছবি আছে? মেয়েটারে বলে না আমার কাছে কোনো ছবি নেই। আমি বলি তুমি যদি তোমার নীলা ভাবির একটা ছবি দিতে পারো তাহলে আমি তোমার টাকা দিব, মানে এরকম বলে আমি তখন মেয়েটাকে একটা অফার করি, একটা প্রস্তাব করি যে তোমার টাকা দেবো যদি নীলা ভাবির একটা ছবি আমার দাও। তা বলে আচ্ছা ঠিক আছে দিমনি। এরপরে কি করে, এই মেয়েটা আমাকে নীলা ভাবির একটা ছবি এনে দেয়, এবং ছবিটা দেখার পরে ভাই ছবিটা এতটাই সুন্দর ছিল, মানে আমি ওই মহিলার প্রেমে পড়ে যাই, মানে এক কথায় তারে আমার এত ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবার আমি ওই মহিলার সাথে কথা বলার জন্য আরও বেশি মরিয়া হয়ে উঠি। আমার এই মহিলাকে পটাইতে, মানে মহিলার সাথে জাস্ট কথা বলতে আমার এত কষ্ট হয় ভাই আমি বলে বোঝাতে পারবো না। মানে একটা পর্যায়ে দেখা গেল তাকে যখন আমি কন্টিনিউয়াসলি কল দিতাম, একদিন তিনি আমার নাম্বারটা সেই এলাকার যিনি মেম্বার ছিল মেম্বারকে দিয়ে দেয়, এবং মেম্বার এসে আমার দোকানে আমাকে খুবভাবে বকাবাধ্য করে, গালাগালি করে যে তুই ওই নাম্বার কেন ওই মহিলাকে বিরক্ত করিস, এটা ওইটা, মানে খুবভাবে আমাকে জ্বালায়। তা এরকম করতে করতে মানে প্রতিটা নিয়তায় মহিলাটা আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। কিন্তু আমি মহিলাটিকে অনেকবার দেখছি, মানে ওনাদের ওই এলাকাতে, ওনাদের ওই গ্রামের পাশে আমি মাঝে মাঝে খেলতে যাইতাম বিকালবেলা, বা ওইদিকে হাঁটাহাঁটি করতাম, মহিলাটাকে মাঝে মাঝে দেখতাম, আসলেই দেখার মতো একটা মহিলা। দেখা যায় যে কিছুটা পাকিস্তানি মহিলাদের মতো, অনেক লম্বা এবং শরীরের গঠন অনেক সুন্দর, একদম ফর্সা, মনে হয় শরীর দিয়ে রক্ত চলে স্পষ্ট দেখা যায়, এইরকম একজন মহিলা। তা আমি ওনার প্রতি এতটাই পাগল হয়ে আমাকে সবাই অপমান করে, অপদস্থ করে, মেম্বার থেকে শুরু করে এলাকার গণ্যমান্য অনেক লোকেরা আমাকে বলে দোকান ভেঙে দেবে, এবং যিনি আমার দোকানের মালিক এই ভাই পর্যন্ত আমারে বলে আমি কিন্তু লোকের কথা সহ্য করতে পারবো না, তোরা কিন্তু দোকান থেকে বের করে দিব। এরপরেও ওই মহিলার প্রতি আমার কোনো আকর্ষণ কমতেছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, আমি ওই মহিলার প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি, ততটাই উইকনেস হয়ে যাচ্ছি। একটা সময় আমি এরকম পাগল হয়ে যাই যে আমি কি বলবো, আমি এরকম একটা মানে খারাপ কাজ করে বসে, যেটা আসলে মানে আমার করা উচিত হয়নি আমি জানি, বাট তারপর আমি এই কাজটা করি। এটা হচ্ছে আমি একদিন ওই যে মেয়েটা আমাকে একটা ছবি দিল, মানে ওই যে মেয়েটা টাকা ঢোকানোর জন্য আসতো আমার ফোনে, ওই ছবিটার আমি তখন এডিট করে, মানে আমি আসলে বাস্তবতার জন্য এবং বোঝানোর জন্য কথাগুলো বলছি, কেউ খারাপভাবে নেবেন না। আমি ওই যে মানে আপনার যে উলঙ্গ যে ছবিগুলো হয়, খারাপ ছবিগুলোর মধ্যে আমি তখন এই ভাবির মুখটা বসাই দিচ্ছি, মানে কম্পিউটারের মাধ্যমে মুখটা বসাই দিয়া আমি ওই রকম ভিউ কার্ড বানাই ফেলছি, মানে খারাপ ভিউ কার্ড। এবং ওই খারাপ ভিউ কার্ড বানাইয়া একদিন ওই মহিলাকে আমি থ্রেড দিছি, মানে থ্রেড দিয়ে বলতেছি যে এমন এমন ঘটনা, আপনার একটা ছবি আমার কাছে আছে, এবং আপনি যদি মানে আমার কাছে অনেকগুলো কফি আছে, আমি একটা কফি ওই পিচ্চির কাছে দিয়ে দিতেছি, আপনি একটা কফি দেখেন, এবং আপনি যদি আমার সাথে
মানে কথা না বলেন বা আপনি যদি আমাকে ইগনোর করেন, আপনি যদি আমাকে অবহেলা করেন, তাহলে এরকমই প্রতিটা ফটো মানুষের হাতে হাতে চলে যাবে। আমি এই ফটোটা রাস্তার মধ্যে ফেলে দিব, সকালবেলা মানুষ হাতে নিবে এবং আপনার ওই উলঙ্গ ছবি মানুষ দেখবে। এই কথা বলার পরে মেয়ে মানে ওই মহিলা তখন আমার উপরে আরও খেপে যায়, নীলাভাবে আরও খেপে যায়। এবং খেপে যাওয়ার পরে আমি তখন ওই মেয়েকে দিয়ে ওই ফটোটা পাঠাই। ফটো পাঠানোর পরে ভাবি তখন ওটা দেখে আমাকে ফোন দিয়ে প্রচণ্ড রকমের মানে গালাগালি করে, খুব খারাপ ব্যবহার করে, যে আপনি এটা কীভাবে করলেন, কেন করলেন, আপনি কেন এরকমভাবে ছবিটা মানে এডিট করলেন, বা আপনি এটা কেন করলেন। আমি বললাম যে এই ছবি আমি দিয়ে দিব, আমি এগুলো 1000 কপি বের করে প্রয়োজন আমি দেওয়ালে দেওয়ালে ছবি টাঙাই দিব। রাত 12টা বাজে আমি দেওয়ালে দেওয়ালে টাঙাই দিব, মানুষ যখন ঘুমিয়ে যাবে সকালবেলা মানে আপনার ল্যাংটা ছবি দেওয়ালে দেওয়ালে ঝুলানো থাকবে। মানে আমরা বলতেছে আপনি আসলে কী চান, কেন আমার সাথে এগুলো করেন। আমি বললাম আমি জানি না, আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। পরে আমারে বলতেছে আচ্ছা আপনি কি বুঝেন না যে আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড বিদেশে থাকে, তারপরও আপনি আমার সাথে এগুলো কেন করতেছেন। আমি বললাম আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে। অ্যান্ড ওই ঘটনার পরে মহিলা তারপরে 2টা দিন আমার সাথে মোটামুটি একটু কথা বলে, এবং 2 দিন পরে আবার যেই সেই এবং একটা পর্যায়ে আমি তখন করলাম কি ওই ফটোটা আমি ওদের গ্রামের একটা মেয়েকে দেখাই। মানে ভাবি যে গ্রামে বসবাস করে ওই গ্রামের একটা মেয়ের আমি তখন এই ফটোটা দেখাই যে দেখো ভাবি কত নোংরা, যখন আমার সাথে আবারও কথা বলা বন্ধ করে দেয়। এবার ভাবি করে কি ডিরেক্টলি হচ্ছে ওনার বাবার বাড়িতে খবর দেয়, এবং ওনার বাবার বাড়ি থেকে উনি তখন লোকজন ডেকে আনে। ওনার বাবার বাড়ির লোকজন এসে ওনার গ্রামের চেয়ারম্যান মেম্বার থেকে যত গণ্যমান্য লোকজন আছে সবাইকে নিয়ে একদিন রাতের বেলায় আমার দোকানে হানা দেয়। দোকানের যে মালিক ছিল সাগর ভাই, ওনারে ফোন দিয়ে আনার পরে তখন উনারে বলে যে ও এই ঘটনা ঘটাইছে, এখন কি করবে। পরে উনি আমাকে মাইরের দোকান থেকে বের করে দেয়, এবং মাইরের দোকান থেকে বের করে দেওয়ার পরে দেখা গেল যে প্রচণ্ড রকমের মানে ওই এলাকার মানুষগুলো আমাকে মারে, এতটাই মারে যে আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি হওয়া লাগে। এবং আমি যদি আর কখনোই মহিলাকে ফোন করি বা কখনোই মহিলার সাথে কথা বলি তাহলে আমার খুব খারাপ হয়ে যাবে, এরকমভাবে আমাকে তখন মেরে দোকান থেকে বের করে দেয়। এবং দোকান থেকে বের করে দেওয়ার পরে এরপর থেকে আমি কিছুটা ভালো হয়ে যাই, কারণ আমার পরিবারের কানে ওই কথাটা যায়, আমার আব্বা আম্মা সবাই বিষয়টা জানে, এবং সবাই আমার উপরে খুবভাবে রেগে যায় যে আমি এত বড় একটা নোংরা বা খারাপ কাজ কীভাবে করলাম। যাই হোক, এরপরে আমি আর এই মহিলাকে আর ফোন দিই না, মানে নীলা ভাবির আর ফোন দিই না। নীলা ভাবির সাথে আর কথা বলি না, এবং কথা না বলার পরে এরই মাঝে আমি তখন বাড়িতে চলে যাই, এবং বাড়িতে গিয়ে আমার আব্বার সাথে টুকিটাকি কাজ করি। আমাদের ফসলি জমি আছে, মাঠ আছে, মাঠে যাই, ফসলি জমিতে কাজ করি। এইভাবে দীর্ঘ প্রায় 1টা বছর কেটে যাওয়ার পরে এরকম শীতের সকালবেলা আমি আবার মানে আমার একটা অভ্যাস ছিল, আমি সকালে ঘুম থেকে উঠে যেতাম খুব ভোরে, মানে ফজরে আজান দিলে এরপরে আর আমার চোখে ঘুম আসতো না। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাঝে মাঝে হাঁটা চলা করি, যেমনই শীত হোক বা যেরকম পরিস্থিতি থাকুক আমি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করতাম। তো দেখা গেল একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন মাঠের দিকে মানে আমাদের যে রাস্তা আছে ওই রাস্তার মধ্যে দাঁড়াই আছি, তখন মোটামুটি কুয়াশা পড়তেছে বা এরকম একটা বেলায় হঠাৎ করে আমি রাস্তার মধ্যে দেখলাম আমার ওই ভাবি মানে নীলা ভাবি এবং ওই ভাবির সাথে যে পিচ্ছি মেয়েটা যেটা আমার দোকানে আসতো মোবাইলে টাকা ঢোকানোর জন্য, ওই মেয়েটা ভাবির সাথে যাচ্ছে। এবং ওইভাবে ভাবিরে দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, উনি এভাবে যাচ্ছে কেন, মানে একটু কেমন জানি লাগবে যে এত সকালবেলা। তো আমি আবার ভাবলাম যে ওনার সাথে যদি কথা বলি এবং উনি যদি মাইন্ড করে, এমনিতেই তো আমার নামে অনেক দরবার কারবার অনেক বিচার আচার করছে, তা এখন যদি আবার কথা বলে যদি খারাপ মনে করে, তা আমি আর কোনো কিছু বললাম না। কিন্তু ওনার নাম্বারটা আমার কাছে ছিল, বাট আমি পুরো 1 বছরে কখনোই ওনার নাম্বারে আর কল করি নাই। এরপরে কী করলাম, ওই দিন আমি আবার সিম চেঞ্জ করে ফেলি, মানে এই ঘটনার পরে আমাকে মারার পরে আমি নতুন একটা সিম ব্যবহার করি। এরপর আমি আর ওই পুরনো সিমটা ব্যবহার করতাম না, কিন্তু ওনার নাম্বারটা ছিল, আমি কখনো ওনার নাম্বারে আমি কখনোই কল করিনি। তো ওই দিন রাতের বেলায় রাত্র 9:30টার দিকে আমি তখন ওই ভাবির নাম্বারে কল দিলাম আমার নতুন নাম্বারটা থেকে, যে 1 বছর তো হয়ে গেল, হয়তো আমার উপর ওনার রাগটা কমে গেছে বা আগের মতো পরিস্থিতি হবে না। কল দিয়েছে, উনি কলটা রিসিভ করছে। আমি বললাম ভাবি আমি সৈকত। তা মানে সৈকত বলার পর একটু অবাক হয়ে গেল, আমাকে বলে আজকে এত বছর পরে আপনি আমাকে কল দিলেন। আমি বললাম ভাবি আসলে আমি আপনাকে কল দিতে চাই নাই, কল দিচ্ছি আসলে প্রথমত আপনাকে অনেক সরি, আমি আর অনেক ভুল হয়েছে, আমার আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। আমি যেটা করছি আমি নিতান্তই অনেক বড় অন্যায় করছি, আপনি আমার বোনের মতো আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার কাছে মাপ চাই। আমার 2টা বড় বোন আছে, আপনি আমার আরেকটা বড় বোন। কিন্তু আজকে আমি হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে আপনি একেবারে 7 সকালবেলা ভোরে আপনি এইভাবে রাস্তা দিয়ে আপনার ওই বাড়ির মেয়েটারি নিয়ে হাইটা গেলেন, আপনি কোথায় গেছিলেন এত সকালবেলা। এইটা বলার পরে ভাবি আমারে বলে আপনি আমারে কীভাবে দেখলেন। মানে আমি রাস্তায় বসেছিলাম, বলে আমি তো আপনাকে দেখি নাই, আমার কুয়াশা ছিল হয়তো এই জন্য আপনি আমাকে দেখেন নাই, কিন্তু আমি আপনাকে দেখছি। আপনি এই মেয়েটার সাথে কোথায় গিয়েছিলেন। পরে আমারে বলতেছে বাইরে, যেহেতু ভাই ডাকছেন তাইলে এবার একটু মানে বোনে ডাকছেন তাইলে একটু কথা বলি।
আসলে দেখেন আমার জীবনটা বড় কষ্টে কাটতেছে। আর বড় কথা হচ্ছে আপনি যেটা আমার সাথে, আমি আপনার সাথে যেটা করছি এটাও অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করেন এই কাজটা করা ছাড়া আপনাকে ঠান্ডা করার আমার আর কোনো রাস্তা ছিল না, যার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তা আপনি যেহেতু আজকে আমাকে ফোন করে আমাকে বোন ডেকেছেন, আমার কোনো ভাই নাই, ওইভাবে আমি আপনাকে আমার ভাইয়ের মতোই দেখি। আমরা 3 বোন, আমি সবার ছোট। তো আমার ভাই না থাকার কারণে আপনাকে ভাই ডাকলাম। আসলে ভাই জানেন বিষয়টা হচ্ছে এরকম, আমি একটা কবিরাজের কাছে গিয়েছিলাম। আমার আজকে বিয়ে হয়েছে 9 বছর, এবং ওই 9 বছরে আমি কোনো বাচ্চা কাচ্চা নিই নেই। আমার হাজবেন্ড দেশে আসার সময় হইতাছে, তো ভাবতেছি যে মানে বাচ্চা কাচ্চা হয় না, কোনো কবিরাজ, ভালো কোনো কবিরাজ পাইলে একটা বাচ্চা নিব। এবং বাচ্চার জন্যই আসলে মূলত আমি একটা কবিরাজের বাড়িতে গেছিলাম। তো কবিরাজের কাছ থেকে পানি পড়া, তাবিজ পরা এগুলো আনছি, এবং আনার পরে আমার কোনো উন্নতি হচ্ছে না, এই কথাটা উনি আমাকে বললো। এরপরে আমি ওনার সাথে তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখি এরকম কোনো ভালো কবিরাজ কোথাও পাওয়া যায় কিনা, যদি ভালো কোনো কবিরাজ পাই তাহলে আমি আপনাকে জানাবো। অ্যান্ড এই সুযোগ নেওয়ার পরে আমি ওনার এবার মাঝে মাঝে ফোন দিতাম, আমিও ফোন দিতাম, উনি আমারে ফোন করতো। এবং ওই সময়টাতে এরকম হইতো যে আমার হাত খরচের জন্য টাকা থাকতো না, কারণ আমার তখন চাকরি করতাম না, মানে আমি চলাফেরা করতেও পারতাম না ওভাবে। তো বেশিরভাগই দেখা যেত আমি অভাবে থাকতাম, এবং অভাবে থাকার কারণে ওই নীলাভাবেই আমারে অনেক টাকা দিত। আমি যখনই বলতাম যে আমার কাছে টাকা নাই, তখনই আমার জন্য এই পিচ্ছি মেয়েটাকে দিয়ে টাকা পাঠিয়ে দিত। তো আমার কাছে তখন এতটাই ভালো লাগতো, এবং মাঝে মাঝে আমি ওনার বাড়িতেও যাইতাম, মানে দিনের বেলায় নয়, রাতের বেলায়, যাতে কেউ না দেখে, এরকম মাঝে মাঝে ওনার বাড়িতে যাইতাম। এবং আমি ওনাকে বোন ডাকছি, এটা ঠিক আছে, আমি বলছি আমার 2টা বোন, আপনি আমার আরেকটা বোন, আমার টোটাল 3টা বোন। উনি যদিও আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখতো, কিন্তু ওনার প্রতি আমার কেন জানি ওই খারাপ নেশাটা, খারাপ আকর্ষণটা কোনোভাবেই যাচ্ছিল না। এবং উনি আসলেই এরকম একজন নারী ছিলেন যার দিকে আসলে যে কোনো পুরুষ তাকালেই তার প্রেমে পড়ে যাবে, এমন একটা অবস্থা। আমি কোনোভাবে ওনার কাছ থেকে আমার চোখ সরাতে পারতেছি না। আমি ওনার প্রতি আবারও সে আগের মতো দুর্বল হয়ে গেলাম, এবং আমি তার দিকে আবারও ওভাবেই তাকাচ্ছিলাম, ওভাবেই তার সাথে কথা বলতেছি। উনি আমাকে ভাই মনে করে, কিন্তু আমি ওনাকে বোন মনে করি না। এবং ওভাবে যেতে যেতে আমার ওই চোখ দুটো আবারও রাগান্বিত হয়ে, মানে রক্তবর্ণ হয়ে তার দিকে, ওই খারাপ দৃষ্টিতে আমার দিকে আবারও যায়। আমি তার সাথে 2-3 মাস থাকি, মানে ফোনে কথা বলি, তার সাথে মাঝে মাঝে দেখা করি। ওই জায়গা থেকে আমার ভিতরে তার সাথে খারাপ কাজ করার জন্য, মানে খারাপ শারীরিক সম্পর্ক করার জন্য আমার ভিতরে আবারও সেই জিনিসটা জাগলো। এবার আমি চিন্তা করলাম, আমি যতভাবেই তার সাথে ওই সম্পর্ক করার চেষ্টা করছি, বাট আমি তো করতে পারি নাই, প্রত্যেকটা জায়গায় আমি হেরে গেছি। বাট এবার আমি এমন একটা মাস্টার প্ল্যান করব, যে মাস্টার প্ল্যানে ভাবি নিজেই আমার জন্য শুইতে বাধ্য হবে। এবার আমি কি করলাম, মানে আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে একটা কবিরাজ পাড়া আছে। তো ওই কবিরাজ পাড়াতে একজন কবিরাজ আছে, উনি হচ্ছে ভণ্ড কবিরাজ, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের এলাকাতে অনেকবার উনি অনেক চিকিৎসা করছে, এবং করার পরে এটা ভণ্ড প্রমাণিত হয়েছে। এই কবিরাজটাকে আমি চিনি, এবং তিনি টাকার বিনিময়ে অনেক কাজ করে দেয়। মানে আমরা একবার এরকম একটা কাজ করছিলাম যে আমাদের এক বন্ধুকে আমরা মারবো, মানে বন্ধুকে মাইর খাওয়াবো, এবং মাইর খাওয়ানোর জন্য এক মহিলার কাছ থেকে আমরা মোবাইল চুরি করি, মহিলার ঘর থেকে, এবং মোবাইল চুরি করে ওই কবিরাজের কাছে মহিলারা পাঠাই যে আপনি ওই কবিরাজের কাছে যান, এবং ওই কবিরাজে একমাত্র বলতে পারবে যে আপনার মোবাইলটা কে চুরি করছে। তা মহিলা তখন ওই কবিরাজের কাছে যায়, আমরা কবিরাজকে টাকা পয়সা দিয়ে আগেই ম্যানেজ করে রাখি। আমি বললাম যে আপনি কিন্তু ওর নাম বলে দিবেন, এবং কবিরাজকে আমরা টাকা দিই। টাকা দেওয়ার পরে কবিরাজের কাছে ওই মহিলা গেলে পরে কবিরাজ তখন বলে দেয় যে আপনার মোবাইল ওই চুরি করছে, মানে আমরা যার নামটা বলি তার নামটা বলে দেয়। কিন্তু কবিরাজ আবার সতর্ক করে, খবরদার আপনি কিন্তু আমার কথা বললেন না যে আমি বলে দিছি, কারণ আমার কথা বললে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনার মানে আপনি মারাও যেতে পারেন। এই মহিলা তখন আর ওর নাম বলে না, এবং গ্রামে এসে ওর নামে দরবার বসা। এই নিয়ে আমার ওই বন্ধুকে, মানে ওরে আমরা অনেক হেনস্থা করি, অপমান করি। তো ওই থেকে ওই কবিরাজটার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে, এবং আমি জানি ওই কবিরাজকে দিয়ে আমি যে কোনো সময় যে কোনো কাজ করাইতে পারবো, ওরকম একটা বিশ্বাস আমার ভিতরে আছে। তো যার জন্য আমি একদিন ওই কবিরাজের বাড়িতে গেছি। আর এরই মাঝে আমি ভাবিরে বললাম যে আমার কিছু টাকা লাগবে, আমি একটা ঝামেলায় পড়ছি, একটা বিপদে পড়ছি, আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকা দেন। তা আমি ভাবির কাছ থেকে মোটামুটি অনেকগুলো টাকা নিছি। টাকা নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজের বাড়িতে গিয়ে অনেক মানে মাস পরে কবিরাজের সাথে দেখা, এবং ওনার আমি মানে উনি একটু সিনিয়র লেভেলের লোকে, কিন্তু আমার সাথে ওই ভণ্ডামি সম্পর্কটা ভালো। পরে ওনারা আমি ডাইকে নিয়ে বললাম যে এমন এমন ঘটনা, আপনি তো কুফুরি করেন না? বলে হ্যাঁ। উনি আবার ব্ল্যাক ম্যাজিক করতো, যেটা কালো জাদু, ওইটা কিন্তু উনি আবার লিগেলভাবে করতে পারতো। পরে আমি বললাম একটা মহিলারে কালো জাদু করবো। পরে আমারে বলে কালো জাদু করবা, তা কি কারণে? আমি তখন বলে যে মহিলাটারে পছন্দ করি, এখন মহিলাটারে খুব ভালোবাসি, দেখা গেলো কোনোভাবে মহিলাটার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে পারি না, এবং ওনার সাথে এই কাজটা করতে গেলেই তিনি আমাকে বাধা দেবা, এটা আমাদের মাঝে হয়ে ওঠে না। তো আপনি একটা কাজ করেন, আপনি যেভাবেই পারেন ওনার সাথে আমার একটা ওই ধরনের সম্পর্ক করার ব্যবস্থা করে দিবেন। তো উনি বললো যে অনেক কিছু লাগবে, মহিলার শরীরের অনেক কিছু লাগবে, তার বডির। তা আমি তখন বললাম আরে পুরো মহিলাটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো, এবং মহিলাটাকে যদি আপনার কাছে নিয়ে আসি তাহলেই কাজ হয়ে যাবে।
উনি আমাকে বললো মহিলা আমার কাছে আসবে কেন? আমি তখন বললাম যে মূল ঘটনা হচ্ছে মহিলার বাচ্চা কাচ্চা হয় না, আজকে প্রায় 10 বছরের মতো ওনারা বিয়ে করছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, এবং বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে মহিলা বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছে। তো আমি বলবো যে আপনি একজন ভালো মানের কবিরাজ, এবং আপনার চিকিৎসা নিলে ভাবি বাচ্চা হবে, এইভাবে আমি আপনাকে প্রমোট করব অ্যান্ড আমি ভাবিকে আপনার কাছে নিয়ে আসবো। কিন্তু আপনি ভাবির বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা করবেন না, আপনি মূলত ভাবিকে আপনি কালো জাদু করবেন, যে কালো জাদুর ফলশ্রুতিতে ভাবি আমার প্রতি ওনার আকর্ষণ বেড়ে যাবে এবং উনি নিজে আমার সাথে খারাপ কাজ করবে। এটা বলার পরে কবিরাজ বলে তাহলে তো আরো ভালো হয়, এটা তো কোনো বিষয় না, এটা আমি করে দিতে পারবো। যদি মহিলা আমার সামনে আসে, তুমি আমার সামনে থাকো, দুজনকে পাশাপাশি বসাইয়া আমি কাজটা করে দিব, মন্ত্র দিয়ে আমি কাজটা করে দিব। আমি বললাম ঠিক আছে, এবং কবিরাজকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে আমি তখন বাড়িতে আসি, এবং বাড়িতে এসে ভাবিরে ফোন দিয়া বলি ভাবি আমি আজকে বহু বছর পরে একটা ভালো কবিরাজের সন্ধান পাইছি, এবং তিনি এত বড় মাপের একজন কবিরাজ, ওনার কাছে গেলে আপনার বাচ্চা নিশ্চিত হবে, আপনি কোনো টেনশন করবেন না, ওনার কাছে গেলে পরে আপনার বাচ্চা হয়ে যাবে। ভাবি বলে বলেন কি, আমি তো এরকম একজন কবিরাজকেই মনে মনে খুঁজতেছিলাম। আমি বললাম দেখলাম আমি আপনার জন্য কত ভালো একটা কাজ করেছি। ওই তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমাকে কবিরাজটার কাছে নিয়ে চলেন, আমি একটু কবিরাজটার কাছে যাই। পরে একটা দিন ঠিক করলাম এবং আগেই কবিরাজকে ফোন করে ফিটিং দিয়ে রেখেছে। ভাবিকে নিয়ে আমি তখন রিক্সা যোগে ওই কবিরাজের বাড়িতে যাই, এবং গেলে পরে ওই কবিরাজ ভাবিকে আর আমাকে একসাথে বসায়, এবং বসানোর পরে ভাবির চোখের দিকে তাকে আমার দিকেও তাকিয়ে দুজনের সাথে কথাবার্তা বলে দুটো তাবিজ দেয়। একটা তাবিজ ভাবির হাতে পরায় দেয় এবং আরেকটা তাবিজ গোপনে আমাকে দেয়, দিয়া বলে আপনি এটা আপনার ডান হাতে পরবেন। তা আমাকে একটা তাবিজ দেয় গোপনে, ভাবিরা একটা তাবিজ দিয়ে দেয়, দিয়া বলে যে আপনার বাচ্চা হবে। ভাবি তখন বলে আমার হাজব্যান্ড 4-5 মাসের মধ্যে দেশে আসবে, এবং এর আগেই কিন্তু আমার চিকিৎসাগুলো সম্পূর্ণ করতে হবে। কবিরাজ বলে আপনার উপরে একটা কালো জাদু আছে, বা আপনার যাতে বাচ্চা না হয় এই জন্য কেউ একজন আপনাকে বান মেরে রাখছে আপনার আত্মীয় স্বজনের মধ্যেই। তো যে বান মেরে রাখছে আমি ওই বানটা কাটাই দিব, এবং বানটা কাটাই দিলেই পরে আপনার বাচ্চা হয়ে যাবে। এবং ভাবিও তখন বলে যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, হুজুর আপনি ঠিক বলছেন, কারণ আমার প্রচুর শত্রু, আমার এলাকাতে আমার শত্রুর কোনো অভাব নাই, আমার চারপাশের শত্রু আমাকে মেরে ফেলার জন্য সবাই উৎপেতে আছে। এমনভাবেই হচ্ছে তেলের উপরে তেল মারলো, সব মিলিয়ে ভালো একটা কিছু হয়ে গেল। এরপরে কবিরাজ তখন বিদায় দিল, ভাবি বিদায় দিলে ভাবির আমি রিক্সা নিয়ে ভাবির বাড়ির সামনে নামাই দিলাম, এবং ভাবিকে নামাই দিয়ে আমি তখন বাড়িতে আসছি। আসার পরে কবিরাজকে ফোন দিলাম, কবিরাজ বলে 3 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আসলেই ঠিক 3 দিন পরে হঠাৎ করে দেখি যে ভাবি আমার প্রতি আকর্ষণ অনেকটা বেড়ে যাচ্ছে। আগে যেরকম ধরেন ভাবির সাথে আমি একটু নোংরা কথা বললে, একটু বাজে ভাষায় কোনো কথা বললে ভাবি ফোন কেটে দিত, কথা বলতো না, এবং বলতো খবরদার আপনি কিন্তু আমার ছোট ভাই। বাট এখন দেখা গেল যে বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন ভাবির সাথে আমি নোংরা কথা বললে ভাবি হাসে, এবং আমাকে আরও হেসে হেসে আরও মজা দেয়। তখন আমার কাছে মনে হলো যে আরে না, ভাবি তো মনে হয় পটে গেছে, তাহলে ভাবি তো মনে হয় আমার হয়ে গেছে। অনেক ভালো লাগলো তখন, এতটাই ভালো লাগলো যে আমি তখন বুঝে গেছি যে আমি ভাবির অন্তরের মধ্যে ঢুকে গেছি, আমার আর কোনো সমস্যা নাই, এবার থেকে আমি শাহিনশা। এবার দেখা গেলো যে ভাবির সাথে কথা বলতে বলতে বেশি দিন না, প্রায় 17-18 দিনের মধ্যেই ভাবি আমার উপরে পুরো একদম পুরোপুরিভাবে পটে গেছে, সম্পূর্ণভাবে পটে গেছে। এবং একটা পর্যায়ে আমি তখন এই ভাবির সাথে একদিন ওনার ঘরে যায়, এবং ঘরে যেহেতু আমাদের মোবাইলে অনেক খারাপ খারাপ বাজে কথা হতো, উনি কোনো কিছু মনে করতেন না। ওনার ঘরে গেলে পরে উনি উল্টা আমার উপর আকর্ষণ দিয়ে বসে। কবিরাজ দ্বারা কুফুরি করলে যে কিছু একটা হয় এইটা আমি তখন বুঝতে পারছি, এবং ওনার সাথে তখন এরকম একটা বিষয় আমার হয়ে যায় যে উনি আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। এবং ওনার কাছে আমি তখন যা চাইতাম, ভাবি এই মুহূর্তে আমার 1 লাখ টাকা লাগবে, আমাকে 1 লাখ টাকা দিয়ে দিত, ভাবি আমার এটা লাগবে, ভাবি আমার ওইটা লাগবে, যখন যে সময় যেটা চাইতাম আমাকে সেটাই দিত। আর ভাবিও এরই মাঝে ভাবি আবার আমি ভাবিকে ওষুধ খাওয়াইতাম যাতে বাচ্চা না হয়, কারণ উনি ওই সময়টাতে কিছুটা ক্রেজি টাইপের ছিল। এরকমও হইতো যে উনি মাঝে মাঝে ওনার শ্বশুর শাশুড়ির সামনে আমাকে ফোন দিয়ে বসতো, আমাকে ফোন দিয়ে বলতো এই সৈকত আমার বাসায় আসো, তোমার সাথে থাকবো। উনি যে একজন সুস্থ সবল মানুষ ছিল তাও কিন্তু না, ওনার মাঝে কিছুটা পাগলামি স্বভাব বসবাস করতো, কিছুটা পাগল টাইপের উনি হয়ে গেছিল। পরে ভাবলাম যে এখন আমি কি করব, কি করতে পারি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে তার হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে, তার হাজব্যান্ড তখন দেশে আসছে। এবং যেহেতু আমি দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কটাতে লিপ্ত থাকলাম, এবং হাজব্যান্ড দেশে আসার পরেও উনি ওই আমার দিকে আকর্ষণ, হাজব্যান্ডের সাথে মোটামুটি তার সম্পর্কটা ভালো যাচ্ছে না, এবং উনি যে একটা পরকীয়া আছে হাজব্যান্ড এটা বুঝে যাচ্ছে। আমি তখন ওই কবিরাজের স্বর্ণাপূর্ণ পুনরায় আবারও হলাম, হয়ে বললাম যে ভাই এটা যেভাবেই পারেন কাটেন, কারণ যে কোনো সময় আমার হাজব্যান্ড সব কিছু বুঝে যাবে। এক সময় ওই কবিরাজকে দিয়ে আমি তখন আমি ইয়েটা করি, আপনার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটা করি, কবিরাজকে দিয়ে আমি এটা কাটাই দিই। এবং কবিরাজকে দিয়ে এটা কাটাই দিলে ভাই আল্লাহর কি হুকুম, আল্লাহ সাক্ষী, এই ভাবি আবার আগের মতো হয়েছে।
মানে আগে যেরকম আমার সাথে কথা বলতে, এই যে আমার সাথে উনি দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেছে, ওনার সাথে আমার এত খারাপ কিছু হয়েছে, উনি এগুলো কোনো কিছু ওনার মনে আসে না। মানে উনি যেন আস্তে আস্তে করে সব ভুলে যায়। মানে বাংলা সিনেমায় যেরকম মাথার মধ্যে বাড়ি লেগে স্মৃতি ভুলে যায়, আবার মাথায় বাড়ি লেগে স্মৃতি ফিরে আসে, যেন বিষয়টা ঠিক এরকম হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম, আরে আল্লাহ, বলে কি, উনি যে মানুষটা আমাকে দিনের ভিতরে 1000বার ফোন দিত, উনি এখন আমার ফোনই দেয় না, আমি দিলেও কথা বলতে চায় না, এবং উনি তখন ওনার হাজব্যান্ডের সাথে অনেকটা মিশে গেছে। আমার ভিতরে ভাই তখন খারাপ লাগা কাজ করতেছে যে আমি এখন কি করবো, মানে ওনার ছাড়া তো আমি আর থাকতে পারতেছি না। এবং এরই মাঝে ওনার হাজব্যান্ড আসার মাস দেড়েকের মাঝে তিনি বেবিও কনসেপ্ট করে ফেলে, মানে ওনার নাকি বাচ্চা হয়ে যায়। আমি তখন 100% শিওর থেকে বাচ্চাটা ওনার হাজব্যান্ডের বাচ্চা না, এটা আমার বাচ্চা, মানে আমি পরিপূর্ণভাবে শিওর যেটা আমার বাচ্চা। এবং ওইখানে যখন ওনার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার মানে পেটে বাচ্চা আছে, উনি ওই কবিরাজকে গরু কিনে দেয়, আপনার 65,000 টাকা দিয়ে কবিরাজকে গরু কিনে দেয়। এবং এই দিক দিয়ে ভণ্ড কবিরাজও প্রমোট হয়ে যায়, কবিরাজকে উনি এটা দেয় ওইটা দেয়। এখন আর আমি কবিরাজের ধারে কাছেও যাইতে পারি না। এখন যে আমি ওনার জন্য আবারও কবিরাজকে দিয়ে কিছু একটা করাবো বা আবারও কালো জাদু বা ওই টাইপের কিছু করবো, এরকম কোনো সুযোগ কিন্তু আর নাই। এখন কবিরাজ আমার চেয়েও বেশি ওনাকে বিশ্বাস করে, ওনাকে ভালোবাসে। মানে আমার কথা ওনার কবিরাজও শোনে না, এবং আমার কথা ওই ভাবিও আর শোনে না। আমি তখন দুজনের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেলাম। এবং সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাওয়ার পরে আমার বুকের ভিতর কষ্টের পরিমাণ তখন আরও বেশি তীব্র হচ্ছে। আমি তখন চিন্তা করতেছি, মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারবো না, আমি মনে হয় মারা যাব। এরকম করতে করতে একদিন আপনার মাগরিবের সময় আমি মানে ভাবির একটা নজর দেখার জন্য আমি ওনাদের যে পুকুর আছে পুকুর কাঁঠে দাঁড়াই আছি। কারণ ভাবি মাঝে মাঝে পুকুর পাড়ে আসে হাত পা ধোয়ার জন্য সন্ধ্যার সময়। তা আমি ভাবলাম যেখানে যদি আসে, উনি তার আমার সাথে মোবাইলে কথা বলে না, ফোন দিলে কেটে দেয়, তা পুকুর পাড়ে যদি আসে হয়তো আমাকে দেখে মায়া লাগবে, এবং আমি ওনার সাথে একটু ভালো করে কথা বলবো, আর ওনাকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। অ্যান্ড এই চিন্তা ভাবনাটা করে আমি তখন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। ভাবি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তখন পুকুর পাড়ে আসছে, এবং পুকুর পাড়ে আসার পর উনি হাত পা ধুইতে আসে। আমি তখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়াইছি, এবং ওনার দিকে তাকানোর পরে মানে উনি আমার দিকে তাকায় খুব জোরে একটা চিৎকার দিয়ে দিছে, মনে হয় কি উনি ভূত দেখছে। মানে চিৎকার দিতে পর আমি দৌড়ে ওনার কাছে গেছি, কাছে ওনার মুখ চাইপে ধরছে, কারণ ওনাদের বাড়ি থেকে আমি বেরোতে পারবো না, কারণ বেরোতে অনেক সময় লেগেছে, আমি ধরা খেয়ে যেতে পারি। কারণ যত জোরে চিৎকার দিছে হয়তো আশেপাশে থেকে লোকজন জড়ো হয়ে যাবে। আমি মুখটা চেপে ধরে বলি, ভাবি আপনি এত জোরে চিৎকার দিতেছেন কেন, কেন তো জোরে চিৎকার দিতেছেন? উনি চিৎকার দিল, এবং চিৎকার দেওয়ার পরেই আসতে মানে আশেপাশ থেকে অনেক লোকজন চলে আসলো, এবং ওনার স্বামীও চলে আসলো। এসেই তখন পুকুরের পানি কম ছিল, এই পুকুরের ভিতরে ওনারা আমার একসাথে পাইলো, এবং পাওয়ার পরে মানে আমারে বেদম পিটাইলো, আবার আমার ওইখানে মারলো। এবং মারার পরে তার স্বামী তখন করলো কি, এর পরের দিন আমাদের এলাকাতে দরবার ডাকলো। এবং দরবার ডাকার পরে মানে আমাদের স্কুলের মাঠে দরবার ডাকছে। আমি সন্ধ্যার সময় ওনার বউয়ের যায় ধরছি, এবং উনি বিদেশ থাকা অবস্থায় আমি ওনার বউকে অনেক হেনস্থা করছি, ওনার বউর সাথে খারাপ কাজ করেছি বা খারাপ কাজ করার চেষ্টা করেছি। এইভাবে পরে উনি আমার জন্য দরবার ডাকি। স্কুলের মাঠে তখন দরবারে আমি উপস্থিত হই। আমার বাবা থাকে, আমার বাবা একজন মানে মাওলানা টাইপের মানুষ ছিলেন। আমার বাবার সামনে তখন এই গ্রামের সব মানুষগুলো আমার কুকীর্তিগুলো একের পর এক বলতে থাকে। আমার আব্বা নিচের দিকে তাকে এক ফোঁটা করে তার চোখের পানিগুলো ঝরাচ্ছিল। তখন সত্যি মনে হয়েছিল যে আমি আমার বাবার কলঙ্কিত সন্তান, আমি আমার বাবার কুলাঙ্গার সন্তান। এই জিনিসটা তখন আমার কাছে মনে হচ্ছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। পরে গ্রামের যারা সর্দার ছিল, মাতবার ছিল, সবাই তখন দরবারে বসলো। বসার পরে ওই নীলা ভাবির স্বামী তখন সব কিছু বললে পরে বলতেছে কি করা যায়। প্রথমে আমাকে 20টা বেতের বাড়ি দিল, মানে 20টা বেত একসাথে জোড়া করে আমাকে 20টা বেতের বাড়ি দিল। শুধু 20টা বেতের বাড়িয়ে নয়, এবং 20টা বেতের বাড়ি দেওয়ার পরে আমাকে নাকে খড় দিয়ে মানে প্রায় অনেকটা জায়গা নাকে খড় দিয়ে আইছে। এবং আজকের পর থেকে যদি কোনো দিন কোনো মহিলার সাথে আমি কথা বলি বা কোনো মহিলার কোনো ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আমাকে গ্রাম থেকে বের করে দিবে। এরকমভাবে তখন তারা একটা রায় দেয়, এবং রায় দেওয়ার পরে আমি বাড়িতে যাই। বাড়িতে গেলে পরে আমার আব্বা তখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার আব্বা বলে, তুই আমার সন্তান না, তুই আমার ছেলে না, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আব্বু আমাকে তখন বাড়ি থেকে মাইরা বের করে দেয়। তো মাইরা বের করে দিলে পরে আমি তখন সাগর ভাইয়ের দোকানে যাই। সাগর ভাই তখন আর ওনার দোকান আমাকে নেয় না। আমি যতভাবেই বলি ভাই আপনার দোকান আমারে নেন, উনি আর ওনার দোকান আমাকে নেয় না। কিন্তু উনি ওই সময় আমাকে আমাদের ওই রংপুর শহরে মানে মূল শহরের ভিতরে আমাকে বিভাগীয় শহরে উনি তখন আমার জন্য একটা চাকরি ঠিক করে দেয়, তাও একটা মোবাইল দোকানে। যেহেতু আমি মোবাইল সম্বন্ধে অনেক ভালো বুঝতাম, ওখানে আমার চাকরি দেয়। তা আমি তখন ওই মোবাইল দোকানে যাই, ওই মোবাইল দোকানে আমি তখন চাকরি করি। কিন্তু মনের ভিতর ভাই তখন পৃথিবী পরিমাণ রাগ, ক্ষোভ, অভিমান কাজ করতেছে ওই ভাবির উপরে। কেন নীলা ভাবি আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, এটা করলো ওইটা করলো, এবং কেন এখন উনি আমার সাথে এই জিনিসগুলো করতেছে। এরকম করতে করতে তাও পড়ে আসি। এমন করতে করতে আমি খবর পাইলাম যে নীলা ভাবির ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। তখন তার স্বামী বিদেশে চলে গেছে, বিদেশ চলে গেছে, এবং তার ঘরে একটা ছেলে সন্তান হয়। আর ছেলে সন্তানটা হওয়ার পরেই আমি তখন করে কি তার স্বামীর ফোন নাম্বারটা অনেক কষ্ট করে, মানে তিনি যে সৌদি আরব থাকতো, সৌদি আরবের ফোন নাম্বারটা ম্যানেজ করি।
ম্যানেজ করে উনি সৌদি আরবে থাকা অবস্থা আমি তখন ওনারে ফোন দেই, মানে ভাবির জামাইরে ফোন দেই। ফোন করে ওনারে বলি যে আপনি যে আমার গায়ে হাত তুললেন, আমারে মারলেন, আপনি আমার এত ক্ষতি করলেন, আমি তো আপনাকে কিছু বললাম না, কিন্তু আপনি জানেন যে সন্তানের বাবা হয়েছে বলে আপনি 10 গ্রাম গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছেন, এত আনন্দ ফুর্তি করতেছেন। আরে ভাই, ওই সন্তানের বাবা আপনি না, ওই সন্তানের বাবা আমি। এবং এটা বলে উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে যে আমি তোরা এবার কাছে পাইলে মেরে ফেলবো, এটা করবো এটা করবো। কিন্তু আমি ওনাকে বলে ফেলি যে ওই সন্তানের বাবা আমি, সন্তানের বাবা আপনি না। এবং তখন তো ধরেন মোবাইল মোটামুটি অ্যাভেলেবেল মানুষের হাতে হাতে। আমি আমার এলাকাতে অনেকের সাথে তখন ফোনে কথাবার্তা বলি এবং সবাইরই আমি বলি যে নীলা ভাবির যে সন্তান আছে ওই সন্তানের বাবা আমি। মানে আমি চাচ্ছি যে আমি এত কিছু করি যাতে নীলাভাবে আমার একটা ফোন দেয় বা আমার সাথে কথা বলে, কারণ আমি তারা ছাড়া থাকতে পারতেছি না ভাই। আমি জীবনে কখনো বিয়েও করতে পারবো না। আমার অবস্থা এরকম হয়ে গেছে যে আমি তার ওই দেহের প্রতি আমার এতটাই আকর্ষণ জমে গেছে। এরকম করতে করতে আরও 7 থেকে 8 মাসের মতো কেটে যায় এবং 7-8 মাস পরে তাদের স্বামী স্ত্রীর মাধ্যমে অনেক ঝামেলা লাগে যায়। মানে নীলা ভাবির সাথে ওনার যে হাজব্যান্ড সৌদি আরবে থাকে ওনার সাথে অনেক ঝামেলা লাগে যে তুমি মনে হয় ছেলের সাথে কিছু করছো। আবার আমি অনেক প্রমাণও দিই যে আপনার বউয়ের শরীরের অমুক জায়গায় এটা আছে, এরকম দু একটা প্রমাণ দেওয়াতে কিন্তু তার বিশ্বাস হয়ে যায়, মানে তিনি সন্দেহ করে ফেলে। তা না হলে গোপন অঙ্গের কথা আমি বলতে পারি কিভাবে। এরপরে উনি তখন করে কি, মানে বউয়ের উপরে ডাউট করে উনি দেশে আসে। তখন কিন্তু আমি রংপুর শহরে, এবং দেশে আসার পরে তখন উনি করে কি ওনার এই বাচ্চার সাথে ওনার ডিএনএ টেস্ট করায়। আমি যেটা পরে জানতে পারি বাচ্চার সাথে ডিএনএ টেস্ট করে এবং বাচ্চার সাথে ডিএনএ টেস্ট ওনার ম্যাচ হয় না, মানে ওনার সাথে ম্যাচ করে না। এবং তখন উনি শিওর হয়ে যায় যে এই বাচ্চার বাবা উনি না। তো অনেকেই চাইছিল যে এটা ধরে রাখার জন্য বা সম্পর্কটা ঠিক রাখার জন্য, কিন্তু কোনোভাবে সম্পর্কটা আর ঠিক রইল না। দেখা গেল যে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে গেছে যে এই কথাটা মানুষের মুখে মুখে রটে গেছে। একে তো উনি বিদেশ থেকে এসে 2-1 জনকে জানাইছে, 2-1 জন জানছে। আবার আমিও মানুষকে ফোন করে করে বিভিন্নভাবে বলতেছিলাম যে বাচ্চার বাবা আমি, বাচ্চার বাবা উনি না, এরকমভাবে। আর এই কথাগুলো দেখবেন গ্রামের বাড়িতে একটু দ্রুতই না ছড়িয়ে পড়ে, কারণ গ্রামের ওই সহজ সরল এবং অলস মানুষগুলা বেশিরভাগে এই ধরনের কথাবার্তাগুলো চালাচালি করতে বা এই ধরনের কথাবার্তাগুলো নিয়ে সময় কাটাতে একটু বেশিই পছন্দ করে। দেখা যায় তখন এই বিষয়টা আমাদের গ্রামে একদম টপ লেভেলে পৌঁছায় গেছে। সবাই এই বিষয়টা নিয়ে সমালোচনা করে, সবাই এই বিষয়টা নিয়ে কথা বলে, এবং এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা আমার পুরো গ্রাম হয়ে গেছে। মানে পুরো গ্রামের মধ্যে শুধু একটাই কথা, এটা ছাড়া আর কোনো কথা নাই। এক পর্যায়ে তখন উনি কী করলো, আর সহ্য করতে না পেরে উনি ওনার ওয়াইফকে ছেড়ে দিল, ওই বাচ্চা সহ ছেড়ে দেওয়ার পরে ওনার ওয়াইফ তখন চলে গেছে ওই মেয়ে তার বাপ, মানে নীলা ভাবি তার বাপের বাড়িতে চলে গেছে। এবং বাপের বাড়িতে চলে যাওয়ার পরে আমি নীলা ভাবির সাথে যোগাযোগ করি, যেহেতু সন্তানের বাবা আমি ওনাকে বলি যে আমি আপনার সন্তান সহ আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি, আপনি আমাকে বিয়ে করেন। তো উনি আমার সাথে তখনও দুর্ব্যবহার করে, তখনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। এবং পরিশেষে ওনার ডিভোর্স হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যে ওনার এলাকার অন্যত্র ওনার বিয়ে হয়ে যায়। কারণ নীলা ভাবিরে নর্মালি যে কোনো মানুষ দেখলেই পছন্দ করবে এবং নীলা ভাবিকে বউ বানানোর জন্য কেউ পিছপা হবে না। মানে উনি দেখতে শুনতে এতটাই হট এবং মানে সেক্সি একটা মানুষ। তো দেখা গেল যে ওনার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার তখন মন মানসিকতা ভাই অত্যাধিক খারাপ হয়ে গেছে। তখন কোনো কিছু ভালো লাগতো না, মানে মনটা অনেক বেশি খারাপ লাগতো। বেশিরভাগ সময় আমি তখন কী করতাম, আমাদের যে বাসা আছে বাসার ছাদের উপরে গিয়ে বসে থাকতাম, কান্নাকাটি করতাম। মানে সবসময় কেমন যেন একটা সেড মোমেন্টের মধ্যে থাকতাম, সেটের ভিতরে। তো আমি যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংটা ছিল 3 তলা। ওই বিল্ডিংয়ের ছাদে বসে কান্নাকাটি করি, অলওয়েজে কান্নাকাটি করি। এবং বেশিরভাগই তখন হচ্ছে ওই যে ছোটো স্পিকারগুলো আমি তখন ওই বাসার ছাদে গিয়ে বাজাইতাম। রাত 9টা-10টার দিকে দোকান ক্লোজ করে চলে আসতাম। এরপরে প্রায় সারা রাত পর্যন্ত ছাদে বসে থাকতাম। তো খেয়াল করে দেখতাম যে মাঝে মাঝে আমাদের পাশের বিল্ডিংয়ের দোতলার একটা খোলা থাকতো, জানালা খোলা থাকতো। কোনো একটা মেয়ে পড়তো, মানে ওখানে টেবিল ছিল, টেবিলের মধ্যে পড়াশোনা করতো। আর পড়াশোনা করা অবস্থায় বারবার আমার দিকে তাকাইতো, মানে জানালা দিয়ে বারবার আমার দিকে তাকায় থাকতো। তো এখন এই মেয়েটাকে তা তো আমি জানি না, বাট আমার কোনো মেয়ের প্রতি কোনো ফিলিংস আসে না যে কোনো মেয়েকে ভালোবাসবো বা কোনো মেয়ের প্রতি কোনো আকর্ষণ, এরকম কোনো কিছুই কিন্তু আমার ভিতরে আর আসে না। তো এরপরে দেখা গেলো যে আমি মানে এখানে বসে থাকি। কিছুদিন পরে একদিন আমি আমার দোকানে বসে আছি, আমাদের মোবাইল দোকানে। তখন একটা মেয়ে আসছে এবং এই মেয়েটা এসে আমার বলতেছে, মেয়েটার বয়স খুব বেশি না, হয়তো ক্লাস 9-10-এ পড়বে এরকম। আমার এসে বলতেছে যে ভাই আপনার নাম কি, এমনি বলতেছে। আমি তখন দোকানে বসে আছি দুপুরবেলা, মেয়েটা স্কুল ড্রেস পরা। আমি তখন বললাম যে আমার নাম সৈকত। বলে ভাইয়া আপনি কিছু নাম মনে করলে, আপনি কি অমুক বিল্ডিংয়ে থাকেন? আমি বললাম হ্যাঁ। তা বলে ভাইয়া আপনি না সবসময় বাসার ছাদে গিয়ে বিরোহী গান শোনেন। মানে আমার না অনেক খারাপ লাগে, আমি আজকে অনেক মাস ধরে আপনাকে ফলো করতেছি, আপনি বাসার ছাদে গিয়ে এরকম বিরোহী গান শোনেন, মানে কেন আপনি এরকমটা করেন? আপনার মনে কি সত্যি অনেক কষ্ট? তো মেয়েটার দিকে আমি তখন তাকে চিন্তা করলাম যে একটা মেয়ে আমাকে এইভাবে প্রশ্ন করতেছে, ও আমার বয়সে অনেক ছোট হবে।
তা আমার বয়সে এত ছোট একটা মেয়ে আমাকে এরকম করে ডিরেক্টলি এটা জিজ্ঞেস করে। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো? পরে বলে আমি ওই স্কুলে পড়ি অমুক ক্লাসে। আমি তখন বললাম তো তোমার এটা জানতে হবে কেন? বলে না ভাইয়া, কেন জানি আপনাকে অনেক ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে আপনি কারো না কারো কাছে খুব ভালোভাবে ঠকে গেছেন, কেউ না কেউ আপনাকে অনেকভাবে ঠকাইছে, তো এই জন্য আমার কষ্ট হয়, আমার এই জন্য আপনাকে কথাগুলো বললাম। আমি বললাম তুমি স্কুলে যাও, পড়াশোনা করো এবং এইসব বিষয় নিয়ে তোমার জানতে হবে না, ছোটো মানুষ, তুমি চলে যাও। মেয়ে তখন আমার দোকান থেকে চলে যায়। এরপরে এই যে মেয়েটা আমার সাথে কথাবার্তা বলে এবং সে কিন্তু বলছে সে ওই বিল্ডিংয়ের ওই জানালায় বসে, ওখানে বসে আমাকে দেখে। এরপরে আমি কি করতাম, ওই বাসার ছাদে গিয়ে যখনই গান শুনতাম আমি ওই মেয়ের দিকে তাকাতাম, মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতো, আমিও মাঝে মাঝে মেয়েটার দিকে তাকিয়ে হাসতাম। এরকম মাঝে মাঝে হাসি খুশি কথাবার্তা হতে হতে মানে দেখা সাক্ষাৎ হতে হতে যে উকি মারা রাত দুপুরে বাসার ছাদে গিয়ে বসে থাকা, মেয়েটা তার পড়ার টেবিল থেকে বসে আমাকে দেখা, এরকম করতে করতে আমার ভিতরে কেন জানি আস্তে আস্তে করে ওই নীলাভাবির স্মৃতিগুলো মরতে শুরু হয়। আমি আস্তে আস্তে করে নীলাভাবির সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যাই। নীলাভাবির প্রতি যে আমার একটা আকর্ষণ ছিল, টান ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সময়ের পরিবর্তনে কেমন করে জানি এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমি ভুলে যাচ্ছিলাম। এবং বাসার ছাদে বসে আকাশে ওই ঝলমল চাঁদের আলোতে বসে থেকে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসে, আমি মেয়েটার দিকে তাকিয়ে হাসি, দুজন দুজনের মাঝে এক অন্যরকম রোমান্স, দুজন দুজনের মাঝে এক অন্যরকম প্রেম আর অন্যরকম ভালোবাসা। এই জিনিসগুলো দেখার পরে কেমন জানি নিজের ভিতরে একটা অন্যরকম ভালোবাসার জন্ম হয়, একটা অন্যরকম ভালোবাসার জন্যই মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু হয়। এবার মাঝে মাঝে যখন মেয়েটা আমার দোকানে আসতো, আমার সাথে কথা বলতো, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক খুব কম সময়ের ভিতরে এই মেয়েটার প্রতি আমি দুর্বল হয়ে যাই এবং এই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলি। শুধু ভালোবাসি বললে ভুল হবে, তখন এমন একটা অবস্থা হয়েছিল যে আমার নীলাভাবির প্রতি যত ভালোবাসা ছিল, আমি নীলাভাবির প্রতি যতটা দুর্বল ছিলাম, সমস্ত দুর্বলতা সমস্ত ভালোবাসা আমি তখন এই মেয়েটার উপরে দিই, যার মেয়েটার নাম ছিল জান্নাতারা। আমি ওকে জান্নাত বলে ডাকতাম। জান্নাতের প্রতি তখন আমার সমস্ত ভালোবাসা আমি লুটে দিলাম। তখন তারা আমার খুব ভালো লাগতে শুরু হয়। আমার ভিতরে যে একাকিত্ব একটা জায়গা, যে জায়গাটা শূন্য করে দিয়ে গিয়েছিল আপনার নীলাভাবি, ওই শূন্য স্থানটা আমি তখন এই জান্নাতকে দিয়ে পূরণ করে ফেলি। জান্নাতকে নিয়ে নিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি তখন ঘুরতে যাই। আস্তে আস্তে করে আমাদের দুজন দুজনের মাঝে প্রেম ভালোবাসার মাত্রাটা বাড়তে থাকে। জান্নাতের বাবা হচ্ছে একজন কাপড় ব্যবসায়ী, মানে আমাদের ওই রংপুর শহরে জান্নাতের বাবার অনেক বড় কাপড়ের দোকান আছে এবং তেনারও হচ্ছে 3 মেয়ে, বড় একটা এবং ছোট না 2টা মেয়ে, ওনার কোনো ছেলে নাই। তো তখন দেখা গেল যে আস্তে আস্তে করে এই জান্নাতের সাথে আমার প্রেম ভালোবাসা প্রায় 2-2.5 বছরের মতো কেটে যায় এবং 2-2.5 বছর আমি জান্নাতের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ি যে জান্নাত আমাকে ছাড়া কোনো কিছু বোঝে না এবং আমিও তাকে ছাড়া কোনো কিছু বুঝি না। তখন জান্নাত এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসির পরে রংপুর একটা কলেজেও ভর্তি হয়, ওই কলেজেও পড়াশোনা করে। এবং এরপরে আমি তখন পারিবারিকভাবেও আব্বা আম্মা প্রেশার দিচ্ছিল বিয়ে শাদী করার জন্য, যেহেতু রংপুরে পড়ে আছি, এখানে আসি বিয়ে শাদী করবো কিনা, বা বিয়ের জন্য বড় বোন আমার দুলাভাই তো আবার বাড়িতে থাকে, দুলাভাই তখন বলে। অ্যান্ড বলার পর আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে বিয়ে শাদী করবো। এবং তখন আমি জান্নাতের কথাটা আমার পরিবারকে জানাই যে জান্নাতকে আমার ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই বা ওর সাথে আমি থাকতে চাই। পরিবার তখন জান্নাতের কথা শোনার পরে জান্নাতের বাবার সাথে আমার আব্বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং যোগাযোগ করলে পরে জান্নাতের আব্বা ডিরেক্টলি বলে দেয় যে আমার মেয়ের এখনও বয়স কম, ও মাত্র এখনও অনেক ছোট। তো আমাদের বাড়িটা ছিল রংপুর শহর থেকে মোটামুটি অনেক দূরে, মানে জেলা শহর থেকে ভীষণ দূরের কোনো একটা গ্রামে। তা আর উনি ওনার মেয়েকে এত দূরের কোনো গ্রামে বিয়ে দেবে না, যেহেতু তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, তিনার নিজের জায়গা সম্পত্তি আছে এবং তিনার হচ্ছে মোটামুটি ব্যবসা বাণিজ্য আছে, উনি ওনার মেয়েকে এত দূরে কোথাও বিয়ে দেবে না, রংপুরের দিকে বা শহরের দিকে দেখে শুনে উনি কোথাও বিয়ে দেবে। আমার আব্বাকে উনি ডিরেক্টলি হচ্ছে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে এবং প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে আমি তখন জান্নাতকে বলি তোমার আব্বা তো জানে না তোমার আমার সম্পর্কের বিষয়, তো এবার না হয় তুমি তোমার আব্বাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। এই কথা জান্নাত সম্ভবত তার বাবাকে বলছে বা কী হয়েছে আমি জানি না। যেদিন রাতে তারা আমি এটা শিখিয়ে দিয়েছি, এর পরের দিন দুপুরবেলা ওর মোবাইল দেখি বন্ধ, দুপুরে কল দিয়ে মোবাইল বন্ধ, বিকেলেও মোবাইলটা বন্ধ, সারাটা রাত কেটে গেল মোবাইলটা বন্ধ। পরের দিন আমি ওর স্কুলের সামনে মানে কলেজের সামনে গেলাম, কলেজে অন্য মেয়েদের সাথে কথা বলতেছি, ওরাও বলে জান্নাতের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো ফোন নাই ওর কাছে, আমরা কোনো কথা বলতে পারতেছি না। তখন আমি বুঝতে পারলাম না যে কি হলো। আমার কাছে তখন মনে হলো জান্নাতও যদি আমার মতো নীলা ভাবির মতো আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে বেঁচে থাকার শক্তিটি আমার মরে যাবে, আমি আর বেঁচে থাকতে পারবো না। কারণ নীলা ভাবিরে ভুলে আমি জান্নাতকে বুকে নিয়ে বেঁচেছিলাম, এখন যদি জান্নাতকে হারাই তাহলে তো পুরো পৃথিবীটাই আমার জাহান্নাম হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে করে ওর পারিবারিকভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এবং পারিবারিকভাবে খোঁজখবর নিয়ে আমি যেটা জানতে পারি, ওর বাবা ওকে ঘরের মধ্যে আটকায় ফেলে
এবং ঘরের মধ্যে আটকায় ফেলে, আটকে ওর বাবাকে অন্যত্রে বিয়ে দিয়ে দিবে এবং আমার সাথে ওর কোনো যোগাযোগ রাখবে না, মানে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, ওর কাছ থেকে মোবাইল ফোন এবং ওর কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিরে ভাই, তখন তো আর সহ্য হচ্ছিল না, যেই ঢাল ধরি ওই ঢালটাই ভেঙে যায়। শক্ত কোনো ঢাল ধরলেও ঢালটা মুহূর্তের মধ্যে নরম হয়ে যায়। আমার জীবনটা তখন এক বিষণ্ণতার মধ্যে পড়ে গেল। আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু অন্ধকার দেখতে পাই, কোনো আলো নাই। জীবনটা তখন একেবারে অন্ধকারজন্য হয়ে গেল। ভাবতেছিলাম আমি কি করব, আমার বাঁচার রাস্তা কি, কোনোভাবেই আমি ওর বাবারে বুঝাইতে পারলাম না। পরে আমার যিনি দোকানদার ছিলেন, যিনি আমার দোকানের মালিক, আমি ওনার সাথে কথাবার্তা বলে একদিন ওনার কাছে কান্নাকাটি করি যে ভাই, আমি জান্নাতকে অনেক ভালোবাসি, জান্নাতের সাথে পারিবারিকভাবে আমি বিয়ে করতে চাই, কিন্তু জান্নাতের বাবা কোনোভাবে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। তা আমাদের ওই দোকানদারটা, মানে যিনি আমার দোকানের মালিক, তিনি কিন্তু আবার অনেকটা ভালো আর কি, মানে এলাকাতে ওনার অনেক সুনাম আছে এবং তিনি মানে খুব ভালো একজন ব্যক্তি। পরে তিনি তখন জান্নাতের আব্বার সাথে কথা বলার পরে জান্নাতের আব্বা রাজি হয় না। তো রাজি না হওয়ার পরে উনি একদিন আমাকে বলে যে সৈকত, একটা কাজ করো, একদিন তুমি তোমার আব্বারে রংপুরে আসতে বলো। তুমি যেহেতু বললা তোমার আব্বা দেখতে একজন ধর্মীয় ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলাফেরা করে, তাহলে লোকটাকে তুমি একদিন আসতে বলো, আমি তোমার বাবাকে নিয়ে না হয় জান্নাতের বাবার কাছে যাব। আমি তখন বললাম তাহলে তো জান্নাতের বাবা আমার আব্বাকে অপমান করবে। উনি বলে আরে না, কেন অপমান করবে, মোটেও অপমান করবে না। আমি জান্নাতের বাবার কাছে তোমার আব্বাকে নিয়ে যাব, তুমি তোমার আব্বাকে নিয়ে এসো। পরে আমি আমার আব্বারে নিয়ে মানে রংপুর শহরে আব্বারে আনলে পরে একদিন আব্বা আর দুপুরবেলা জান্নাতের বাবার কাছে যায়, আমার আব্বা আর আমার দোকানের মালিক। গেলে বহু কষ্টের পরে আলহামদুলিল্লাহ জান্নাতের বাবাকে রাজি করাতে সক্ষম হয় এবং জান্নাতের বাবা জান্নাতকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়। আমি এই সুসংবাদটা পাওয়ার পর আমার কলিজাটা একদম অনেক ঠান্ডা হয়ে যায় এবং আমি অনেকটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ যে আমি আমার ভালোবাসার মানুষটাকে এত সহজে পেয়ে গেছি, এটা তো আমার জীবনে অনেক বড় একটা পাওয়া ছিল। এরপরে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে, আনন্দ ফুর্তি করে, অনেক মজা মাস্তি করে জান্নাতের সাথে আমার বিবাহ সম্পন্ন হয় এবং আমি জান্নাতকে বউ বানিয়ে আমার ওই গ্রামের বাড়িতে নিয়ে যাই। আমি দোকান থেকে 15 দিনের মতো ছুটি নেই। এই 15 দিন জান্নাত আর আমি একই সাথে একই ঘরে থাকি। আমাদের মাঝে প্রচুর প্রেম ভালোবাসা হয়। 15 দিন পরে জান্নাত আবার এসে তার বাবার কাছে থাকতে শুরু করে এবং কলেজে পড়াশোনা করে। আমি তখন ওখানেই আবার পুনরায় সেই দোকানে জয়েন করি। এইভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো আমাদের সংসার জীবন কাটে। 2-3 মাস পরে আমার বাবাও আমাকে একই কথা বলে যে দোকানে চাকরি করে যে টাকা বেতন পাই, ওই টাকা দিয়ে তো আমি আর জান্নাতের ভরণ পোষণ চালাইতে পারবো না। একইভাবে জান্নাতের বাবাও বলে যে তুমি একটা কাজ করো, তুমি অন্য কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমি যেহেতু একজন ভালো মানের ব্যবসায়িক, আমার মেয়েরে তুমি বিয়ে করছো, তা এখানে যে তুমি দোকানদারি করো বা দোকানে চাকরি করো, এটা আমার কাছেও ভালো লাগে না। পরে আমার আব্বা এবং জান্নাতের আব্বা দুজনে মিলিয়ে তখন সিদ্ধান্ত নিল যে আমাকে তারা বিদেশ পাঠিয়ে দিবে। আমার বিদেশ গেলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো, যেহেতু আমি মোবাইলের টুকিটাকি কাজ জানি, ওখানে গেলে হয়তো আমার ভালো একটা অবস্থান হবে। এই বলে তখন আমার বাবা এবং জান্নাতের বাবা দুইজনে আলোচনা এবং করে আমাকে তখন বিদেশে মানে কুয়েতে পাঠানোর ব্যবস্থা করলো। জান্নাতের আব্বার একজন ভালো বন্ধু আছে, উনি কুয়েতে থাকে, ওনার সাথে তখন কথাবার্তা বলো। কিন্তু সত্যি কথা বলতে গেলে জান্নাত কিন্তু কখনোই আমাকে কোনো মানে জান্নাতের বাবা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। আমাকে সব টাকা পয়সা কিন্তু আমার বাবা দিয়েছে। আমি কিন্তু আমার বাবার টাকায়, আমার বাবা জমি বিক্রি করে আমাকে টাকা দেয় এবং জমি বিক্রি করে দেওয়ার টাকায় আমি তখন আমার আব্বার টাকায় আমি তখন কুয়েতে যাই। এবং কুয়েতে যাওয়ার পরে আমার মানে এই দিক দিয়ে অনেক কিছু আছে, অনেক ভিসা টিসা প্রসেসিং করি এবং আমার বিদেশে যাওয়ার জন্য জান্নাত আমাকে সর্বোপরি আমাকে অনেক হেল্প করে বা ওই আমাকে বলে যে তুমি যাও, তুমি গেলে আমি অনেক খুশি হব এবং আমি পড়াশোনা করবো, আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করব, এরপর আমি সব কিছু ঠিকঠাক করে নিব। তা ওর কথাও তখন আমি মানি বা ওর কথা আমি তখন শুনি। এরপরে দেখা গেল কি যে আমি বিদেশে চলে গেলাম এবং বিদেশে চলে যাওয়ার পরে ওইখানে আমি টাকা পয়সা ইনকাম করতেছি। তখন আমার শ্বশুর মানে জান্নাতের আব্বা আমার ছাড়া কোনো কিছুই বোঝে না। বাবা তুমি আমার সব কিছু, তুমি আমার এই, তুমি আমার সেই, আমি তোমার জন্য এটা করবো এটা করবো, মানে উনি তখন আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। দেখা যায় আমি এত একটা ভালো অবস্থানে ছিলাম যে আমাকে একটানা থাকতে হয় না। মানে আমি যদি প্রতি বছরে দেশে আসতে পারি, আমাকে কোম্পানি প্রতি বছরে টিকিট দেয়, এত সুযোগ সুবিধাবান ভালো একটা কোম্পানিতে আমি চান্স পাই। তো আমি দেশে আসি, দেশে আসার পরে জান্নাত তখন শহরেই থাকতো, রংপুর শহরে থাকতো, ও গ্রামে যাইতো না। ওর গ্রামে ওর পছন্দ না, ও গ্রামে গেলে ও অসুস্থ হয়ে যেত। গ্রামে 2 দিন থাকলে পরে ওর শরীরে অসুখ লেগে যেত এবং খুবভাবে অসুস্থ হয়ে যেত, এই জন্য ও আর গ্রামে যাইতো না। তো আমার যেহেতু এক বোনকে আমরা ঘর জামাই বিয়ে দিই, মানে এক বোনকে আমরা ঘর জামাই বিয়ে করে আনছি, তো দেখা যায় যে আমার দুলাভাই আছে বাড়িতে, আমার বোন একটা থাকে এবং আমার যে আরেকটা বড় বোন আছে তাকেও আমরা আমাদের পাশের গ্রামে বিয়ে দিছি। তো আমার ওই বোনও বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে। তো আমার 2 বোন যেহেতু আমার বাড়িতেই থাকে, আমার আব্বা আম্মা দেখাশোনা করে, তো সেখানে আর মানে রংপুর শহর থেকে জান্নাত গিয়ে আর আমার আব্বা আম্মার সাথে থাকতে হবে না। এই জন্য আমি তখন জান্নাতকে শহরেই রেখে দিলাম। আমার বোনেরা তখন আমার বাবা মায়ের দেখাশোনা করতেছে, গ্রামের বাড়িতে ভালোই আছে।
দিন রাতগুলো এভাবেই কাটতেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন ভালো একটা দিন দিয়েছে। পরে দেখা যায় এর মাঝে আমি আবার যখনই গ্রামে যাইতাম, মানে রংপুরে যাইতাম, রংপুর গেলে জান্নাতের আব্বা আমাকে বলে, বিদেশ আসলে কত বছর করবা, দেশেও তো কিছু একটা করা লাগবে, দেশের মধ্যে কিছু একটা জিনিস করতে হবে, দেশের মধ্যে থাকতে হবে, দেশে কোনো একটা কিছু করার চেষ্টা করো। পরে আমি জান্নাতের বাপের সহযোগিতায়, জান্নাতের বাপের কথায় আমি তখন রংপুর শহরে একটা কাপড় দোকান দেওয়ার প্ল্যানিং করি, যে আমি ওই কাপড় দোকানটা দিব এবং আমি দেশে চলে আসবো, মানে টোটালি দেশে চলে আসবো, এরকম একটা জিনিস আমি তখন মানে চিন্তা ভাবনা করে ফেলি। এমন করতে করতে জান্নাতের সাথে আমার সংসার জীবন কিন্তু প্রায় 4 বছরের মতো কেটে গেছে। 4 বছর কিন্তু আমার সংসার করতেছি, কিন্তু 4 বছরেও আমি 3বারের মতো বাংলাদেশে আসছি, ওর সাথে প্রতি রাতেই আমি ছিলাম। কিন্তু দেখা যায় যে ওর সন্তান হচ্ছে না, এবং সন্তান হচ্ছে না দেখে ওর মা অনেক মন খারাপ করে, আমার আব্বা আম্মা অনেক মন খারাপ করে। যেহেতু আমার মানে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার মানে বোনদের সন্তান তো আর আমার সন্তান না, আমার বংশের সন্তান না, তো আমার তো বংশের প্রদীপ লাগবে। এখন আমার সন্তান যদি হয় না, আমার মাও টেনশন করে, আমার আব্বাও টেনশন করে। আমিও তখন বলি যে বিভিন্ন ডাক্তার দেখাইতে আসে। জান্নাত তখন আপনাদের রংপুর শহরে ডাক্তার দেখায়, আবার ঢাকাতে বড় বড় ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, বাট কোনোভাবে ওর কোনো সন্তান হচ্ছে না। এবং সন্তান না হওয়ার কারণে একটা পর্যায়ে ও তখন এতটাই মানে ওর মন খারাপ করে, মানে এতটাই কষ্ট পায় যে সন্তান হবে না কেন। তখনও একটা সময় করে কি আস্তে আস্তে করে কবিরাজের আশ্রয় নিতে শুরু করে। তখন বিভিন্ন কবিরাজদের কাছে যাইতো এবং বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে ও তখন চিকিৎসা নেওয়ার চেষ্টা করতো। তো আমি আসলে কবিরাজদেরকে বিশ্বাস করতাম না। তা আমি তখন থেকে ওরে বলতাম যে তুমি কোনো কবিরাজ দেখাও না, কোনো কবিরাজ দেখানোর দরকার নাই, তুমি বড় বড় ডাক্তার দেখো এবং ডাক্তারাই এটা একটা চিকিৎসা করতে পারবে, ডাক্তারাই বড়, কবিরাজ দেখায় কোনো লাভ নাই। এইভাবে আমাকে বুঝায়। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ডাক্তারও দেখাবো কবিরাজও দেখাবো, মানে উভয় দুটো দেখাবো। এইভাবে আমি প্রায় 7 বছরের মতো আপনার কুয়েতে থাকি। এরই মাঝে কিন্তু আমি আসতেছি যাচ্ছি, মানে বিভিন্নভাবে যাতায়াতের মধ্যে আছি। 7 বছর পরে মানে ওর সাথে সংসার জীবনের 7 বছরও কিন্তু কোনো সন্তানাদি হলো না। 7 বছর পরে ওদের বাড়িতে মানে ওর মা একটা হুজুর রাখে, নাম হচ্ছে আপনার হাবিব কবিরাজ নামে পরিচিত। মানে ওদের বাসার মধ্যে ওই লোকটা থাকে, মানে ওদের বিল্ডিংয়ে থাকে আর কি, ওদের ওই বিল্ডিংয়ের মধ্যেই থাকে। হাবিব কবিরাজ বলে একজন লোক আছে। ওই কবিরাজটা কিন্তু আমার বউর চিকিৎসা করতো, মানে বাচ্চা না হওয়ার জন্য আমার বউর চিকিৎসা করতো, বউকে তাবিজ তোমার এটা ওইটা দিত। তো মাঝে মাঝে রাতের বেলা আমি যখন ওর সাথে কথা বলতাম, আমি বুঝতাম যে হাবিব কবিরাজ ওরে ফোন দিছে। তা আমি ওরে জিজ্ঞেস করতাম যে হাবিব কবিরাজ তোমারে ফোন করে কেন, হাবিব কবিরাজ তো তোমাকে ফোন করার কথা না। ও আমাকে বলে আরে হাবিব কবিরাজ আমাকে ফোন করে রাতের বেলায়, আমার কিছু আমল করা লাগে, কিছু নামাজ পড়া লাগে, কিছু আমল করা লাগে, তা ওই আমলগুলো করার জন্য উনি আমাকে রাতের বেলায় ফোন দেয়। আমি বললাম কি রে, রাতের বেলায় মানে ওই হুজুর কেন ওরে ফোন দিবে বা আমল করার জন্য ফোন দিবে? তো ও আমার বলে ওই হুজুর তো বিয়ে করছে, হুজুর বিয়েও করছে, হুজুরের বাচ্চাও আছে, তো উনি ওদের বিল্ডিংয়ে থাকে, বিভিন্ন রুগী দেখে, সন্তান না হওয়া মানে না হওয়া রুগীগুলো দেখে এবং বিভিন্ন জিন কবিরাজের চিকিৎসা করে। ওনারও মানে ওয়াইফ আছে, ওনারও ফ্যামিলি আছে। তো প্রথম দিকে আমি বিষয়টা ওভাবে নেই, হয়তো ফোন দিতেই পারে, ওকে অনেক আমলের কথা বলবে বা ওকে এটা ওটা করার জন্য। তিনি তো বয়স্ক একজন লোক, আমার তো টেনশন করার কিছু নাই। কিন্তু মাঝে মাঝে দেখলাম যে একটা পর্যায়ে মানে আমার শাশুড়ি নিজেই আমাকে বলতেছে যে সৈকত, তোমার বিদেশ অনেক হয়েছে, এবার আর বিদেশ করার দরকার নেই, হয় তুমি দেশে আসো, না হয় তুমি জান্নাতকে তোমার কাছে নিয়ে যাও। আমার শাশুড়ি যখন আমাকে এই কথাটা বললো, তখন আমার মনে ডাউট লাগলো যে আরে এখানে তো মনে হয় কিছু একটা হয়ে যেতে পারে, এখানে তো মনে হয় কিছু একটা হবে, তাইলে আমার শাশুড়ি আমাকে কেন সতর্ক করবে? 7 বছর পরে এবার আমি একেবারে দেশে চলে আসি, মানে ক্যান্সেলে চলে আসি। এবার ক্যান্সেলে দেশে আসার পরে তখনই জান্নাত আমার উপরে খেপে যায় যে তুমি ক্যান্সেলে কেন দেশে আসলা, তোমার তো ক্যান্সেলে দেশে আসার কথা ছিল না, তোমার তো ক্যান্সেল, তুমি ক্যান্সেলে কেন আসলা? মানে এবার দেখা গেল আমি যখন দেশে আসছি, আমি দেশে আসাতে জান্নাত এক বিন্দু পরিমাণের খুশি হয় নাই, আমার উপরে খুব রেগে গেছে এবং খুব দুর্ব্যবহার আমার সাথে করতেছে, খুব খারাপ আচরণ করতেছে। এই কাজটা তুমি মোটেও ভালো করে নাই, তোমাকে তুমি একবার আসতে বলি নাই, তা তুমি একবারে কেন আসছো, কী কারণে আসছো? মানে কি আর বলবো ভাই, এমন আচরণ, এমন খারাপ ব্যবহার কেউ কারোর সাথে করে না। মানে জান্নাত আমার সাথে যতটা খারাপ ব্যবহার করে, এই খারাপ ব্যবহারগুলো আমি আর নিতে পারতেছিলাম না। মানে আমি একরকম কান্না করে দিতাম যে আমার সাথে এরকমটা কেন করে। এরপরে আমি দেশে আসছি, আমি একটা ওর হাজব্যান্ড, ও খুশি হবার কথা, স্বামী কাছে গেলে বউ খুশি হয়, এটা তো স্বাভাবিক, কিন্তু আমি ওর বিষয়ে দেখি যে সম্পূর্ণ আলাদা। আমি কাছে গেলে পরে আমার প্রতি ওর ভালোবাসার মানে ঘৃণার মাত্রা বেড়ে যায়, ভালোবাসা না। এবার মাঝে মাঝে রাতের বেলায় খেয়াল করে দেখি হাবিব কবিরাজ ওরে ফোন দেয়, আমি ওর সাথে শুয়ে আছি, হাবিব কবিরাজ ফোন দেয়, ও হাবিব কবিরাজের সাথে কথা বলে, এমনি অমনি করে মানে অনেক কথা বলে হাবিব কবিরাজের সাথে। তাই আমি একটা সময় রাগ করে ওটা বললাম যে হাবিব কবিরাজ তোমার রাতের বেলায় ফোন দিবে কেন? হাবিব কবিরাজ তো তোমাকে রাতের বেলায় ফোন দেওয়ার কোনো কথা নেই, ওনার কবিরাজি শিক্ষা যদি উনি দেওয়া থাকে উনি দিনের বেলায় দিবে, রাতের বেলায় দিবে কেন? তো এরকম করতে করতে একদিন রাতের বেলায় এই হাবিব কবিরাজকে নিয়ে আমার বউর সাথে আমার ঝগড়া লেগে যায়। মানে প্রচণ্ড রকমের দুজনে ঝগড়াঝাটি করি, মানে ওই খারাপ আচরণ করে, আমি ওর খারাপ আচরণ করি। এবং এরপরের দিন সকালবেলা আমি ডিরেক্টলি হাবিব কবিরাজের বাসায় যাই।
উনি তো বাসায় থাকে, রুগী দেখে, ওনার এখানে রুগী আছে, দিন রাত মিলে উনি রুগী দেখে। আমি ওনার বাসায় ওনার সাথে খুব দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, যে আপনি এটা কেন করলেন, আপনি কেন আমার বউয়ের ফোন দেন রাতের বেলায়। উনি বলে যে আপনার বউয়ের বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া এটা। আমি বলি, এই মিয়া, কখনো কি কোনো কবিরাজ পেটে বাচ্চা দিতে পারি না, এগুলো ভণ্ডামি। আমি ওই কবিরাজের সাথে অনেক দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। কবিরাজের সাথে খারাপ ব্যবহার করতে না করতে আমি আমার মানে বাসায় আসার আগেই কবিরাজ ওরা ফোন দিয়ে বলে দেয় জান্নাতকে। এবং ফোন দিয়ে বলে দেওয়ার পর আমি তখন ঘরে আসলে জান্নাত ওর মায়ের সামনে আমাকে জুতো দিয়ে পিটাইতে যায়। মানে ওর মা আছে ঘরে, ওর মায়ের সামনে, ওর বাবা নাই, ওর মা আছে, ওর মায়ের সামনেও আমার সাথে জুতা খুলে আসে যে আমি তোর জুতা দিয়ে পিটাবো, তোর এত বড় সাহস হয় কী করে যে তুই কবিরাজরে মারতে গেলি, এই তুই এত বড় বেয়াদব কেন, ওই মুরব্বীর গায়ে তুই হাত তুলতে গেছিস, তুই এত খারাপ কেন। মানে আমি তখন অবাক হয়ে আমার শাশুড়ি বলতেছি, কী গো মা, আপনার মেয়ে কবিরাজের জন্য, তার স্বামীরে মারার জন্য সে জুতো উঠেছে, তার কাছে কি তার স্বামী বড় না কবিরাজ বড়? জান্নাতের মা জান্নাতকে থামাইতে পারতেছে না এবং এমনভাবে ও করতেছে, ওরে আমার ঘর থেকে বের হইতে বলেন। যদি ও আমার ঘর থেকে বের না হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলবো, আমি কিন্তু আত্মহত্যা করে ফেলবো। এরকমভাবে ওর মাকেও থ্রেট দেয়, মানে ধমক দেয়। এরপর যে ওর মা কান্নাকাটি করে আমাকে বলে, বাবা সৈকত, তুমি আপাতত কয়টা দিন বাড়ি থেকে ঘুরে আসো, কারণ ও যেহেতু এখন তোমাকে নিতে পারতেছে না, তো দেখা যায় যে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে যাবে, আরও খারাপের দিকে যাবে। তো তুমি একটা কাজ করো, তুমি আপাতত বাড়িতে যাও এবং কয়টা দিন তুমি বাড়িতে গিয়া থাকো, এরপর আমরা ফোন দিলে তুমি আইসো। তো আমি যেহেতু একবারে চলে আসছি, আমি কি করবো, আমি তখন বাড়িতে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মা আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক নাই, কারণ দেখা যায় যে আমি বিদেশ করে বেশিরভাগ টাকাই কিন্তু আমি জান্নাতের আব্বাকে দিয়ে দিছি, মানে আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি। তো আমার শ্বশুরকে আমি এত টাকা কেন দিলাম, কেন আমার শ্বশুরের সাথে এত ভালো সম্পর্ক, এই জন্য আমার আব্বা আম্মা আমাকে ভালো দেখতে পারে না, আমার বোন জামাই বোন কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি আমার বাড়িতে গিয়ে প্রায় 15 দিনের মতো ছিলাম। আপনি চিন্তা করেন, বউ ছাড়া 15 দিন বাড়িতে আসি, কিন্তু 15 দিনের ভিতরে একটা বারের জন্য মানে জান্নাতের বাবা বা জান্নাতের মা বা জান্নাত আমাকে ফোন দিয়ে বললো না যে মানে ওদের বাসায় যাওয়ার জন্য। এবং 15-20 দিন পর আমি পুনরায় ওদের বাসায় আবারও গেছি, মানে ওরা আমাকে ফোন করে না যাওয়ার জন্য, আমি ওদেরকে ফোন না করেই গেছি। এবং ফোন না করে যাওয়ার পরে একইভাবে মানে ওদের বাসায় যাওয়ার পরে সে আগের মতো আমার সাথে আচরণ করতেছে, জান্নাত আগের মতোই খারাপ ব্যবহার করতেছে, যে আমি কেন আসছি, আমি কেন কুয়েত থেকে একেবারে চলে আসলাম, আমি কেন ছুটিতে আসলাম না, সেই আগের সুর, আগের বয়ান আবারও। এবার আমি দেখলাম যে না, একদিন আমি হঠাৎ করে গোসল করতেছি, আমি ওর মোবাইল ফোনটা গোপনে চেক করি এবং গোপনে চেক করে ওই কবিরাজের সাথে কিছু SMS এর আদান প্রদান আমি দেখি। এবং SMS এর আদান প্রদানগুলো দেখে আমি যেটা বুঝতে পারি যে আসলেই কবিরাজের কাছে কিন্তু গেছে কিন্তু সন্তান হওয়ার জন্য, এবং কবিরাজ ওকে অন্য কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কিছু করে ফেলছে। এবার আমার হঠাৎ করে মনে হয় ওই নীলা ভাবির কথা, যে আমি তো নীলা ভাবির সাথে এরকম কিছু একটা করছি। আমি তখন শিওর হয়ে গেলাম যে ওকে কালো জাদু করা হয়েছে। এবার আমি নিজেই বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হচ্ছি এবং কবিরাজের কাছে এই কথাগুলো বলতেছি, এবং কবিরাজের কাছে ওরে আমি মাঝে মাঝে নিয়েও যাচ্ছি অন্য কবিরাজের কাছে। যত কবিরাজ আমি দেখালাম সব কবিরাজ একটা কথাই বলে যে না, ওনার উপরে কোনো তাবিজ নেই, ওনার উপরে কোনো বান নাই, ওনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে নাই, উনি যেটা করতেছে উনি এটা সম্পূর্ণ ওনার ইচ্ছে, উনি এটা করতেছে, ওনাকে কেউ এটা করাচ্ছে না। আরে আশ্চর্য, তাহলে হবে কি? এরপরে আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম যে জান্নাত যেটা করতেছে জান্নাতের ইচ্ছা করে করতেছে, কারণ জান্নাত ওই কবিরাজের প্রতি ঝুঁকে গেছে, ওই কবিরাজের সাথে জান্নাতের খারাপ সম্পর্ক আছে। আমি তখন এটা পুরোপুরিভাবে শিওর হয়ে যাই। শিওর হয়ে যাওয়ার পরে এরিমেজ আমার মাথায় ভাই তখন আসমানটা ভেঙে পড়ে, কারণ আজকে 7 বছর বিদেশ করে যত টাকা ইনকাম করছি সমস্ত টাকা আমি জান্নাতের বাবারে দিয়ে দিছি। এবং বিদেশ যাওয়ার জন্য আমার আব্বা যে আমাকে 6 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাইছে, আমি আব্বার ওই 6 লাখ টাকার 6 পাইও কিন্তু আমি আব্বাকে দিই নাই। আব্বা তার জমি বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে। আমি আমার আব্বার জন্য একটা নামাজি কখনো কিনে আনি নাই, একটা তবজি দেই না, আমার আব্বাকে একটা পাঞ্জাবি দিই নাই। অথচ আমি আমার শ্বশুরের জন্য বিদেশ থেকে এমন কোনো বছর মানে এমন কোনো সময় ছিল না আমি আসার সময় 2 হাত ভরে আমার শ্বশুরের জন্য নিয়ে আসছে, এবং উনি আমার জন্য একটা কাপড়ের দোকানের ব্যবস্থা করছে। পরে আমি আস্তে আস্তে আমার শ্বশুরে বলতেছি, আব্বা আমি তো দেশে একবারে চলে আসছি, এখন আমার তো ভবিষ্যতে চলতে হবে, তো এখন আমি আপনার দোকানে মাঝে মাঝে বসবো। এটা আমি মনে করি, যেহেতু ওনার দোকানে বেশিরভাগই পুঁজি, আমার দোকানটা এত বড় ছিল না, আমার টাকা উনি দোকানে এত বড় করছে, এত শাক সমাজ করছে, এত কিছু করছে, তো আমি বললাম যে আমি আপনার দোকানে মাঝে মাঝে বসবো। এবার দেখা যায় যে উনি আমাকে বলে ঠিক আছে বসো। জান্নাতের সাথে আমি রাতের বেলায় থাকি, কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ওর সাথে আমার হয় না। ওর গায়ে আমি হাত দিলে আমাকে লাথি মেরে ফালাই দেয়, ওর শরীরে আমাকে হাত দিতে দেয় না। পরে দেখা গেল যে আমি তখন দোকানে যাই, আমার শ্বশুরের দোকানে গিয়ে বসি। অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, আমার শ্বশুরের দোকানে আমি যখন বসি, মানে আমি মনে হয় যে আমার শ্বশুরের দোকানে একটা কর্মচারী, মানে একটা কর্মচারী আমার শ্বশুরের দোকানে যতটুকু সম্মান পায় মানে অতটুকু সম্মানও পাই না। কীরকমভাবে আমি আপনাকে একটু উদাহরণ দেওয়া বলি, যে ধরেন আমি এই ক্যাশে বসছি, ক্যাশে বসে আছি, আমার শ্বশুর আসছে, আসার পরে আমার দেখে বলতেছে, এই
এই সৈকত তুমি সেলিংয়ে যাও আর ওই সেলিংয়ে ছেলেটারে ক্যাশে বসাই দাও। মানে আমাকে ক্যাশ থেকে উঠাইয়া দোকানের কর্মচারীরই ক্যাশে বসাই দিতেছে। মাঝে মাঝে উনি আসে আমারে বলে, দোকানের কর্মচারী কিন্তু বসে আছে দোকানে, ওনাদেরকে বলে না, আমার এসে বলে যে সৈকত এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও তো, রুমটা একটু ঝাড়ু দিয়ে দাও। রুম ঝাড়ু দিয়ে মাল পরিষ্কার করায়। একটা পর্যায়ে আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম যে উনি আমাকে এই দোকানের একজন কর্মচারী ছাড়া আর কিছুই মনে করে না। আমি ওনার দৃষ্টিতে এই দোকানের শুধুমাত্র একটা কর্মচারী। একটা পর্যায়ে আমি তখন আর দোকান থেকে বেরিয়ে গেলাম, এবং দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন উনি আমার উপরে আরও রেগে গেল। মানে দোকান থেকে বেরিয়ে গেছে কেন, এবার আমি ওনারা বললাম যে যেহেতু ওনার মেয়েও আমার আয়ত্তে নেয়, ওনার মেয়ে আমার আয়ত্তের বাইরে, এবং উনিও আমার কথা শোনে না, তখন আমি আসলে আর নিতে না পেরে ওনারা বললাম যে ঠিক আছে, যা হবার তা কিছু হয়েছে, এবার আপনি একটা কাজ করেন, আমার ব্যবসা বাণিজ্য আমারে বুঝাই দেন, যে আমি আপনাকে যত টাকা দিয়েছি সবই তো আমার লিস্টিতে আছে, আমার এখানে আছে, আপনি আমার টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দেন, আপনার দোকান আপনি বুঝান, মানে আমাকে আমার মতো করে ছাড়েন। মানে আমার কথা হচ্ছে, আমি যদি আমার শ্বশুরের কাছ থেকে টাকাগুলো নিতে পারি, তাহলে ধরেন আমি আমার বউরে মানে যেভাবেই হোক ছেড়ে দিয়ে আমি চলে আসবো, ওরকম একটা চিন্তা ভাবনা। এমন করতে করতে আমার শ্বশুর না, উনি আমাকে কোনো টাকা দেয় না। And আমি খুঁজি যে আপনি আমার টাকা আমাকে দিয়ে দেন, আপনি তো আমার কাছ থেকে টাকা নিচ্ছেন, আমি তো আপনাকে টাকা পাঠাইছি, টাকা নিচে উনি রাজি আছে, কিন্তু টাকা আমাকে আর ফিরিয়ে দিতেছে না। একটা সময় দেখা গেল যে সময়টা মানে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেল, আমি কোনোভাবেই আর আমার শ্বশুরের সাথে টিকে থাকতে পারতেছিলাম না। পরে উনি আমার সাথে অনেক দিন, আমি কিন্তু ওনার নামে মামলা পর্যন্ত করার পরিকল্পনা করি, এবং আমাদের ওই রংপুর শহরের বিভিন্ন গণ্যমান্য যে লোকজন আছে আমি সবাইকে জানাই যে আমার শ্বশুর আমার সাথে এরকম চিটিং করছে, বা অনেকের কাছেই বলি। এবার হঠাৎ করে একদিন আমার শ্বশুর আমার সাথে খুব ভালো হয়ে গেল, ভালো হয়ে আমাকে বলতেছে যে সৈকত তুমি যে আমার জন্য টাকা পাঠাইছো, তা কত টাকা আমার জন্য পাঠাইছো, আমাকে একটু লিস্টটা দিও তো। আমি ওনার লিস্টে দিলাম, উনি দেখলো, দেখে বলতেছে বাহ তুমি তো আমার অনেক টাকাই দিছো, আচ্ছা সমস্যা নাই, আমি তোমার টাকা তোমারে পাঠাই দিব। এই কথা বলার পরে এইভাবে মানে ওরা পড়ে আছে। দেন এরপরে উনি করলো কি, এর মাঝে মানে আপনার শুক্রবার দোকানে আমি বসছি, শনিবারে দোকানে বসছি, রবিবারও আমি দোকানে বসছি, আমি ক্যাশে বসছি। রবিবারে উনি তখন করলো কি, আমারে বলতেছে যে সৈকত তুমি দোকানটা বন্ধ করে মানে দোকানটা বন্ধ করে আইসো। আমার এটা বলো, দোকানটা বন্ধ করে তুমি বাসায় এসো। তা দোকানটা বন্ধ করে বাসায় আমি আসবো এমন সময় উনি আমার বলতেছে, মানে বাসার দিকে আমি যাবো, ওই সময় উনি আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে যে সৈকত তুমি কি এখন তোমার গ্রামের বাড়িতে যাইতে পারবা এভাবে। আমি বললাম আব্বা কেন গ্রামের বাড়িতে যাবো কেন? বলে তুমি একটু গ্রামের বাড়িতে যাও, আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে, এখানে তুমি থাকতে পারবা না। আমার শ্বশুর বাড়িতে। যে কোন মেহমান আসছে? আমি তো জান্নাতরে নিয়ে যাই, বলে না জান্নাত তো গ্রামে যাবে না। তখন আমার মনটাও খারাপ লাগলো যে আমি আব্বা আমারে দেখি না, আব্বা আমারও দেখে আসি। পরে রাতের বেলা আমি তখন আর শ্বশুর বাড়িতে না গিয়ে আমি বাড়িতে রওনা দিছি। আমি সকালবেলা গিয়ে বাড়িতে পৌঁছাই, যাওয়ানোর পর আমি সকালে বাড়িতে গিয়ে ঘুমাইতে আসি। দিনের ঠিক 12টা সাড়ে 12টার দিকে হঠাৎ করে ভাই আমাদের বাড়িতে পুলিশ, এবং পুলিশ আসার পরে আমারে বলতেছে চলেন থানায় চলেন, অপরাধ আপনার নামে মামলা করছে। কে মামলা করছে? আপনার শ্বশুর। কি আপনি রাতের বেলায় শ্বশুরের দোকান লুট করে টাকা পয়সা নিয়ে আসছেন? আমি তখন আমার কাছে দোকানের চাবিও পাইছে, চাবি একটা আমার মানে এক সেট চাবি আমার কাছে থাকে, আর এক সেট চাবি আমার শ্বশুরের কাছে থাকে। আমি বললাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো আমার শ্বশুর, এটা আমাদের দোকান, আমি কেন দোকান লুট করবো? পরে উনি অভিযোগ পেপার দেখালো, আমাকে থানায় নিয়ে গেল। দোকান চুরি করছি এই মামলায় আমাকে থানায় দিল, কিন্তু এরপরে আমার উপরে 14টা মামলা দিয়ে দিল। লুট করা, সন্ত্রাসী, আমি অমুক দিন অমুক জায়গার ভিতরে আপনার রিক্সা থেকে চিন্তাই করছি, অমুকের মারছি, তমুকের মোটরসাইকেল চুরি করছি, এরকম 14টা মামলা, অস্ত্র মামলা সহ 14টা মামলা আমার নামে দিয়া দীর্ঘ 6টা বৎসর আমাকে জেল খাটায়। এই 6 বৎসর আমার আব্বা যদি চেষ্টা করতো আমাকে বের করতে পারতো, কিন্তু আব্বা রাগ করে আমাকে বের করে নাই। আব্বা আমার উপরে অনেক রাগ যে আমি কেন একবার নীলা নামের মহিলাটার সাথে এরকম আকাম করলাম। এরপরে আমি শহরে গিয়ে জান্নাতের বিয়ে করলাম, এবং জান্নাতের বাবা তো আমার টাকা দেয় না, আব্বার টাকায় বিদেশে গেলাম। এরপরে জান্নাতের বাবার আমি টাকা পাঠাইলাম, কেন শ্বশুরকে সব টাকা দিলাম? তখন তো আব্বা আমাকে বারবার মানা করছে, তো শ্বশুর অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, আমি তারপরে দিছি। এখন কেন আমি এগুলো করলাম? এই জন্য 6 বৎসর আমার বাবা আমাকে জেল থেকে বের করে নেয়। একটা মার্ডার করলেও না 6 বৎসর জেল হয় না, অথচ আমি কোনো অপরাধ করলাম না, বিনা অপরাধে আমি 6টা বৎসর জেল খাটলাম। 2022-এর দিকে আমি তখন জেল থেকে বেরোই, 22-23-এর দিকে আমি জেল থেকে বেরোই। বেরোয়ার পরে আমি যেটা জানতে পারি, আমি অবাক হয়ে গেলাম যে আমার বউ জান্নাত হাবিব কবিরাজকে বিয়ে করছে, এবং ও হাবিব কবিরাজকে বিয়ে করছে। হাবিব কবিরাজের বউ আছে, সন্তান আছে, এরপরও হাবিব কবিরাজকেও বিয়ে করছে, এবং ওর বাবা মা প্রথম দিকে মেনে নেয় নাই। 1-1.5 বছর মতো নাকি ও হাবিব কবিরাজের অন্য ফ্ল্যাটে নিয়ে রাখছে, অন্য জায়গায় রাখছে। 1-1.5 বছর পরে জান্নাতের বাবা মা মেনে নেওয়ার পরে জান্নাতকে আবার তার বাবা মায়ের কাছে এনে দিছে। হাবিব কবিরাজ এই পরিবারও চালায়, ওই পরিবারও চালায়, এবং তিনি মোটামুটি অনেক নাম করা একজন কবিরাজ, অনেক টাকা পয়সা ওনার আছে।
জেল থেকে বেরোয়ার পর আমার অবস্থাটা এরকম হয়েছে যে আমি একদম ছন্নছাড়া হয়ে গেছি। আমার হাতে কোনো টাকা নাই, পকেটেও কোনো টাকা নাই, মানে আমি চলতে পারি না। আব্বা আম্মাও আমাকে কোনো মূল্যায়ন করে না। আমার আব্বা আম্মা তখন আমার দুই দুলাভাই, আমার বোন জামাই, আমার বোন ভাগ্নে যারা আছে তাদেরকে নিয়ে আমার আব্বা আম্মা পড়ে আছে, বাড়িতে আমাকে ঢুকতে দেয় না। আমার আব্বা বলে জেলের কোনো কয়েদি আমার বাড়িতে থাকতে পারবে না, আমার বাড়িটা সম্মানিত বাড়ি, আমার বাড়ির ভিতরে কোনো জেলের অপরাধী থাকবে না, তুই আমার বাড়ি থেকে বের হো। আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিল।